স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার হ্যাঁ দেখাচ্ছে। স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, মানে আজকে একটু লিখে নিই। আজকে হচ্ছে তোমার সেমিস্টার 5, কোয়ান্টাম মেকানিক্স, তার লেকচার 4, তাই তো? আচ্ছা, আমরা আগের দিনে অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং তার যে কমিউটেশন রিলেশন সেই নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম। মানে সব লোক আসতে থাকবে, এখান থেকে বেরিয়ে এসে করার সমস্যা। দেখো, যেটা হচ্ছে আমরা আগের দিনে অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে কিছু কথা বলেছিলাম। আজকে সমস্যা তো না, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে আমি পার্টিকুলারলি অ্যাঙ্গুলার মোমেন্টাম জিনিসটা কি, তার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তার করসপন্ডিং অপারেটরগুলো কেমন করে লিখতে হয় এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে বিভিন্ন তোমার কমিউটেশন রিলেশনসগুলোকে করে ফেলেছিলাম। মানে এখানে ভীষণ ইম্পর্টেন্ট যে কমিউটেশন রিলেশনসগুলো ছিল সেটা হচ্ছে এল এক্স এল ওয়াইটা হচ্ছে আই এইচ প্লাস এল জেড অ্যান্ড সো অন, আর এল স্কোয়ারের সঙ্গে এল এক্স বা এল ওয়াই বা এল জেড তারা হচ্ছে কমিউট করছে। এইটাকে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমেই দেখিয়ে দিয়েছিলাম। আর তারপর আমি বলেছিলাম যে তুমি একটা সিরিজ অফ প্রবলেমস, তার পার্টিকেল রোটেটিং ইন এ রিং, তারপরে তোমার রিজিড রোটার প্রবলেম, তার পার্টিকেল রোটেটিং অন এ সারফেস অফ এ স্ফিয়ার বা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, এই ধরনের প্রবলেমগুলোকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের বদলে যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করা হয় তাহলে কিছু সুবিধা পাওয়া যায়। আসলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করতেই পারবে না, হ্যাঁ সেটাই দেখতে পাবে তুমি। তখন তোমাকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করতে হবে। তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করতে গেলে তাহলে এই যে এক্স ওয়াই জেডটাকে তুমি আর থিটার ফাই এর ফর্মে কেমন করে রিপ্লেস করছো, তার সঙ্গে সঙ্গে ভলিউম এলিমেন্টটা কেমন করে চেঞ্জ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড বা ডেল টু ওয়াই, ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার, ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার, ডেল টু বাই ডেল জেড স্কোয়ার, এই যে অপারেটরগুলো সেইগুলো কার্টেসিয়ান থেকে পোলারে ট্রান্সফর্ম করলে কেমন দেখতে হচ্ছে সেই মতো করে এল এক্স এল ওয়াই এল জেড এবং এল স্কোয়ার এই অপারেটরগুলোকে তোমাকে পোলার কোঅর্ডিনেট সিস্টেম বের করতে বলেছিলাম। ঠিক আছে, এবং বুঝেছো নিশ্চয়ই অনেকটা লেন্দি ক্যালকুলেশন হয়েছে, ক্যালকুলেশন করে কিন্তু আমি যে ফাইনাল যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা আসবে সেটা বলেছিলাম। আর তার সঙ্গে একটা প্রবলেম দিয়েছিলাম, সেটা হচ্ছে যে তোমার হারমোনিক অসিলেটর প্রবলেম। যদি একটা ডায়াটমিক মলিকুলকে তুমি একটা সিম্পল হারমোনিক অসিলেটর হিসেবে ভাবো, যেখানে দুটো মাস পয়েন্ট আছে M1 এবং M2, তাদের একটা ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ আছে R। এবার টু পার্টিকেল প্রবলেমটাকে কেমন করে তুমি একটা এফেক্টিভ ওয়ান পার্টিকেল প্রবলেমে রিপ্লেস করতে পারো আর কি, সেইটা নিয়েও আমরা আগের দিন প্রবলেম হিসেবে দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই করেছো। আচ্ছা, আজকে ওই যে বেসিক যে কনসেপ্টগুলোকে ইন্ট্রোডিউস করা হচ্ছে তার উপরে বেশ করে আমরা যে কাজটাকে করব সেটা হচ্ছে কিছু পোলার কোঅর্ডিনেট সিস্টেমে বেশ কিছু প্রবলেম সলভ করবো। তার মানে আজকে আমাদের আলোচনাটা হবে হচ্ছে প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম। প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে প্রবলেমগুলোকে তোমাকে সলভ করতে হবে। আচ্ছা, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যে প্রবলেমগুলোকে সলভ করব, আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটাকে করা। হাইড্রোজেন অ্যাটম or hydrogen like one electron system, ধরো লিথিয়াম হিলিয়াম প্লাস বা লিথিয়াম 2 প্লাস বা বেরিলিয়াম 3 প্লাস বা সোডিয়াম 10 প্লাস, এই ধরনের ওয়ান ইলেকট্রন প্রবলেমকে আমাকে আলটিমেটলি সলভ করতে হবে। এইটা হচ্ছে আমাদের আলটিমেট টার্গেট এবং এইটা নিয়ে আমাকে অনেকটা সময় ধরো ব্যবহার মানে ইউজ করতে হবে। আচ্ছা, এইখানে আর থিটা ফাই তিনজনই হচ্ছে ভেরিয়েবল। মানে এখানে তুমি
এটা বেসিক্যালি 3 ভেরিয়েবল প্রবলেম, মানে আর থিটা ফাই, মানে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি করো তাহলে অল আর ভেরিয়েবল, এরা কিন্তু সবাই হচ্ছে তোমার ভেরিয়েবল। ঠিক আছে, আচ্ছা এবারে আমি এই এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা নিশ্চয়ই মানে আর থিটা ফাই তিনজনই ভেরিয়েবল বলে জিনিসটা অনেক কঠিন হবে। তার থেকে সহজ একটা প্রবলেম আমি করতে চাইবো, সেটা হচ্ছে রিজিড রোটার প্রবলেম। রিজিড রোটার প্রবলেম, আচ্ছা রিজিড রোটার প্রবলেম, এই প্রবলেমটা যেমন দেখতে, অর পার্টিকেল rotating on the surface of a sphere, on the surface of a sphere, তাহলে একটা রিজিড রোটার প্রবলেম অথবা পার্টিকেল রোটেটিং অন দ্য সারফেস অফ এ স্ফিয়ার। এই পার্টিকুলার কেসে দেখবে রিজিড রোটার মানে আরটা ফিক্সড হয়ে যাচ্ছে, সেখানে এক্ষেত্রে দেখবে থিটা ফাই এরা দুজন হচ্ছে ভেরিয়েবল, এরা দুজন হচ্ছে ভেরিয়েবল, আরটা কিন্তু কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা মানে এখানে মানে রিজিড রোটার যখন তুমি আরটাকে ফিক্স করে দিচ্ছ, বা পার্টিকেল রোটেটিং অন সারফেস অফ স্ফিয়ার অফ ফিক্সড রেডিয়াস, মানে রেডিয়াসটা ফিক্সড আর কি, যে থিটা ফাইটা হচ্ছে ভেরিয়েবল। আচ্ছা আবার তুমি আরো সহজ প্রবলেম যেটা হতে পারে সেটা হচ্ছে পার্টিকেল রোটেটিং অন এ রিং, অবশ্যই অফ ফিক্সড রেডিয়াস। এইটা পার্টিকেল রোটেটিং এর রিং যখন তুমি কনসিডার করছো, এক্ষেত্রে এই ফাইটা শুধুমাত্র হচ্ছে তোমার ভেরিয়েবল। তারপরে দেখো, মানে যেমন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে পার্টিকেলের বক্স প্রবলেম যখন তুমি করেছিলে, প্রথমে 1D কেস, তারপর 2D কেস, তারপর 3D কেস করেছিলে। এখানে ঠিক 1D 2D 3D ঠিক বলবো না, মানে ধরো প্রথম প্রবলেমটা 2 ডাইমেনশনাল প্রবলেম, আর ফিক্স করে দিয়েছো, সেখানে একটাই ভেরিয়েবল রয়ে গেছে। সেকেন্ডটা হচ্ছে 3 ডাইমেনশনাল প্রবলেম, আরটাকে ফিক্স করে দিয়েছো, সেখানে ওটা 2 ভেরিয়েবল প্রবলেম হয়ে গেছে। আর থার্ডটা হচ্ছে তোমার একদম 3 ভেরিয়েবল প্রবলেম হয়ে গেছে। যেমন 1D থেকে 2D থেকে 3D তে যেতে হয়, যেমন করে তোমার চেঞ্জটাকে করতে হচ্ছে, এখানে হচ্ছে তোমার 1 ভেরিয়েবল থেকে 2 ভেরিয়েবল থেকে 3 ভেরিয়েবল প্রবলেমে যাচ্ছে। আচ্ছা এবারে একরকম করে করা যায় যে আমি প্রথমেই হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটাকে করলাম। আচ্ছা হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটা দিয়ে স্টার্ট করে যদি তুমি এই হাইড্রোজেন অ্যাটম প্রবলেমে দেখবে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে তুমি ইকুয়েশনটাকে, শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে প্রথমে দুটো ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে আর ডিপেন্ডেন্ট পার্ট, একটা থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্ট বা অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট পার্ট। এবার থিটা ফাই ডিপেন্ডেন্ট যে পার্টটা, থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্টটা থেকে তুমি সরাসরি রিজিড রোটার পেয়ে যাবে। আবার রিজিড রোটারে তুমি যদি আবার থিটাটাকে, থিটা পার্ট আর ফাই পার্ট আলাদা করে দাও, তাহলে ফাই পার্টটা তোমার কিন্তু পার্টিকেল রোটেটিং এর রিং তোমায় দিয়ে দেবে। তার মানে তুমি জাস্ট যেটা করতে পারো যে 3 ডাইমেনশনাল মানে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম থেকে শুরু করে তোমার জাস্ট রেডিয়াল পার্টটাকে প্রথমে অফ করে দিলে, তারপর থিটা পার্টটাকে অফ করে দিলে, তুমি রিজিড রোটার এবং পার্টিকেল রোটেটিং এর রিং এই প্রবলেমটা পেয়ে যেতে পারো। আবার উল্টো দিক দিয়ে ব্যাপারটাকে তুমি ভাবতে পারো যে না, তুমি প্রথমে ফাই পার্টটাকে সলভ করলে, তারপরে তুমি থিটা পার্ট, তারপর থিটা পার্টটাকে অ্যাড করে থিটা ফাই সলভ করলে, তারপর আবার আর পার্টটা অ্যাড করে থিটা ফাই, আর থিটা ফাই তুমি সলভ করছো। তার মানে তুমি একটা বটম ডাউন অ্যাপ্রোচে করতে পারো বা টপ আপ অ্যাপ্রোচে করতে পারো, দুটো কিন্তু আলটিমেটলি তুমি একই টাইপের রেজাল্ট দেবে। এবার কোনটায় তুমি কনফিডেন্ট আর কি, মানে প্রথমে কঠিন প্রবলেমটা দিয়ে স্টার্ট করে দাও, তার মধ্যেই কিন্তু বাকি দুটো প্রবলেম কিন্তু লুকিয়ে আছে। আবার কেউ ভাবতে পারে না কঠিন প্রবলেমটা প্রথমে আমার পক্ষে একটু কঠিন হয়ে যাবে, সেই জন্য আমি প্রথমে সিম্পল জায়গা থেকে টুকটুক টুকটুক করে শুরু করতে পারি আর কি, সেটাও তোমার করসপন্ডিংলি ভাবা যেতে পারে আর কি, যা খুশি আর কি। তারপরে আমরা হয়তো কোনো বছর প্রথমে পার্টিকেল রোটেটিং এর রিং থেকে শুরু করে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমে আসি, আবার অন্য বছরে হয়তো ইচ্ছা করলো হাইড্রোজেন অ্যাটম প্রবলেম থেকে পার্টিকেল রোটেটিং এর রিং প্রবলেমে যাচ্ছি। তোমাদের আমার যেটা করার ইচ্ছা সেটা হচ্ছে যে পার্টিকেল রোটেটিং এর রিং প্রবলেম থেকে আস্তে 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 আমি হাইড্রোজেন অ্যাটম প্রবলেমে যাব, অর্থাৎ তোমার সহজ থেকে কঠিন এই দিকে আমার অ্যাপ্রোচটা হবে। তাহলে আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে এই উপর থেকে নিচের দিকে, এইটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ হবে। আচ্ছা যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে যে এমনিতে বিএসসি লেভেলে তোমাদের সিলেবাসও পরিষ্কার উল্লেখ করা থাকে যে শুধুমাত্র ফাই পার্ট, যেটা এই ফাই পার্টটাকেই তোমাকে এক্স্যাক্টলি সলভ করতে হয়, আর থিটা পার্ট বা আর পার্ট যা সলিউশনগুলো একটু কমপ্লিকেটেড বলে সেগুলো বিএসসি লেভেলে সলভ করতে হয় না, এমএসসি লেভেলে তুমি সলভ করবে। বিভিন্ন বই আছে, যে বইয়ে হচ্ছে তোমার রিজিড রোটারের থিটা পার্ট এক্স্যাক্টলি সলভ করে দেওয়া আছে, বা হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে আর এবং থিটা পার্ট এক্স্যাক্টলি সলভ করে দেওয়া আছে। মানে
অনেক বই আছে যেখান থেকে তুমি পেয়ে যাবে, হয়তো আমরা করানোর সময় আমরা যেরকম ভাবে তোমাদের সিলেবাসে আছে সেই রকম ভাবেই করবো। আগের দিন আমি সিলেবাসটা তোমাকে করে দিচ্ছিলাম, দেখাচ্ছিলাম যে কি আছে না আছে। সেখানে থিটা পার্ট এবং আর পার্টের কিন্তু ডিটেল সলিউশন নেই। সলিউশনটা ওয়ান মানে পেয়ে যাওয়ার পরে যে ফাইনাল রেজাল্টটাকে নিয়ে বেশ কিছু ডিসকাশন এইগুলি কিন্তু মেনলি আছে। আচ্ছা, তাহলে আমাদের শুরুটা করা যাক এরকম একটা জায়গা থেকে, যে পার্টিকেল রোটেটিং এর রিং প্রবলেম থেকে আমরা শুরু করছি। রোটেটিং অন এ রিং। পার্টিকেল রোটেটিং এর রিং মানে, আচ্ছা রোটেটিং মানে রিং মানে এই রিংটা কিন্তু একটু বলে নিই। মানে রিংটা এমনি রিং হচ্ছে সার্কুলার আর কি, মানে ইলিপ্টিক্যাল রিং নয় কিন্তু, মানে সার্কুলার রিং অফ ফিক্সড এরিয়া। ঠিক আছে, তো ব্যাপারটা কিরকম? এই একটা রিং, এটা সেন্টার, দূরত্ব ধরে নাও কত, টাইমিং হচ্ছে আর। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে এই দেখো পার্টিকেল রোটেটিং এর রিং যখন বলছো, প্রবলেমটা কিন্তু অ্যাকচুয়ালি একটা টু ডাইমেনশনাল প্রবলেম। ঠিক আছে, মানে একটা একটা প্লেনে একটা রিং আছে, সেখানে পার্টিকেলটা ঘুরছে, তার মাধ্যমে যদি কার্টিকান কোঅর্ডিনেট সিস্টেমে করো তাহলে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি পাল্টাচ্ছে। আচ্ছা এই পার্টিকুলার কেসে এই পার্টিকেলটা ফ্রি পার্টিকেল তুমি ধরে নাও। ফ্রি পার্টিকেল মানে হচ্ছে তোমার বেসিক্যালি পোটেনশিয়াল এনার্জিটাকে তুমি জিরো ধরে নাও, এনার্জি জিরো। তাহলে এবারে ইন কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেম, কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেম টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন তুমি কিভাবে লিখতে পারবে? যেভাবে লেখে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মাস, এই যে পার্টিকেলটা তার মাস ধরে না এম, তারপরে থাকতে পারতো ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার, কারণ অ্যাকচুয়ালি এটা টু ডাইমেনশনে আছে, মানে একটা লাইন বরাবর তো নেই, ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে। আচ্ছা পোটেনশিয়াল এনার্জি যদি শূন্য, তাহলে একদম সরাসরি তোমার ওয়েভ ফাংশনটা চলে এলো, কারণ পোটেনশিয়াল এনার্জিটা আমি এখানে লিখছি না, সেটা হচ্ছে এনার্জি ইন্টু সাই এক্স ওয়াই। এইটা হচ্ছে তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। আচ্ছা দেখো এইখানে কিন্তু সেপারেশন অফ ভেরিয়েবল করতে কোনো প্রবলেম নেই, কিন্তু পোটেনশিয়াল এনার্জি নেই, তাহলে হ্যামিল্টনিয়ানটাকে তুমি যদি এইচ ওয়ান প্লাস এইচ টু ফর্মে লিখতে পারছো, সেই জন্য তোমার এই পার্টিকুলার প্রবলেমটাকে টু ডাইমেনশন মানে একটা টু ভেরিয়েবল প্রবলেমটাকে তুমি ওয়ান ভেরিয়েবল প্রবলেমে, দুটো ওয়ান ভেরিয়েবল প্রবলেমে কিন্তু অল রিডিউস করে ফেলতে পারো। কিন্তু এখানে সমস্যা হচ্ছে অন্য, সমস্যাটা হচ্ছে এই যে সেপারেশনটা করা, মানে দু রকমের সমস্যা হয়। একটা হচ্ছে সেপারেট করতে অসুবিধা হয়, যে পোটেনশিয়ালের ফর্মটা এমন, হ্যাঁ তাতে হয়তো তোমার একটা টু মানে কি বলবো, দুটো যদি কোঅর্ডিনেট থাকে, দুটো কোঅর্ডিনেট থেকে তোমাকে জাস্ট ওই ইকুয়েশন মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দুটো যদি ভেরিয়েবল থাকে, সেই দুটো ভেরিয়েবলকে তোমাকে দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে চেঞ্জ করে ফেলতে হয়, প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করে, যেটা পার্টিকেল টু ডি বক্সের ক্ষেত্রে তুমি করেছিলে বা পার্টিকেল থ্রি ডি বক্সের ক্ষেত্রে করেছিলে। তাই এই ক্ষেত্রে হ্যামিল্টনিয়ানটাকে তুমি জাস্ট পরিষ্কার এইচ ওয়ান প্লাস এইচ টু ফর্মে লিখতে পারছো, সেখানে সেপারেশনটা করতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা অসুবিধা সেটা হচ্ছে এই যে আমার বাউন্ডারি কন্ডিশন লাগে, মানে মানে তুমি যদি দেখো অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেবল সলিউশন পেতে চাও, তাহলে কিন্তু তোমার মানে অ্যাকচুয়ালি একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন তুমি সলভ করছো, দুটো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আসবে, তো সেই কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন ভ্যালুগুলো তোমাকে বের করবে কি করে? এই ধরনের প্রবলেমগুলো বাউন্ডারি ভ্যালু প্রবলেম, অর্থাৎ বাউন্ডারি কন্ডিশন থেকে তোমাকে বের করতে হবে। পার্টিকেল ইন ওয়ান ডি বক্সের ক্ষেত্রে তুমি যেটা দেখেছিলে যে এক্স ইকুয়াল টু জিরোতে ওয়েভ ফাংশন জিরো হচ্ছে, এক্স ইকুয়াল টু এলেতে ওয়েভ ফাংশন তোমার জিরো হচ্ছে, সেই বাউন্ডারি কন্ডিশনগুলো তোমাকে হেল্প করছিল একটা ইউনিক সলিউশন পেতে। কিন্তু এই পার্টিকুলার কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেমে তুমি সকল কোনো বাউন্ডারি কন্ডিশন পাচ্ছ না। তার মানে মানে ওয়েভ ফাংশনটা কোন জায়গায় অ্যাকচুয়ালি কি ভ্যালু হতে পারে, সেটা কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেমে তুমি কিন্তু কিছু বলতে পারছো না। তার মানে এইটা কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করা যেটা মেজর প্রবলেম, সেটা সেপারেশন অফ ভেরিয়েবল নয়, এটা মেজর প্রবলেম হচ্ছে দেয়ার ইজ নো প্রপার বাউন্ডারি কন্ডিশন। তাহলে এটা ইম্পর্টেন্ট যে দেয়ার ইজ নো প্রপার
boundary condition in Cartesian coordinate system, এইটা, and hence this equation cannot be solved to get an acceptable wave function. acceptable wave function থেকে তুমি পাচ্ছ। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে যে তুমি এক কাজ করো, এই 2 ডাইমেনশনাল কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে তুমি সার্কুলার, তুমি সকল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে চলে যাও। সার্কুলার পোলার কোঅর্ডিনেট সিস্টেম হবে, যেটা 2 ডাইমেনশনাল প্রবলেম। 3 ডাইমেনশনাল হলে স্ফেরিক্যাল পোলার হতো, এখানে সার্কুলার পোলার কোঅর্ডিনেট সিস্টেম হবে। তাহলে ওয়ে আউটটা কি? তাহলে কার্টিসিয়ান টু কার্টিসিয়ান থেকে তুমি চলে যাও হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম তুমি চলে যাও পোলার কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, এখানে কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে তোমার 2D, তাহলে এখানে পোলার কোঅর্ডিনেটটা অবশ্যই হবে যে সার্কুলার পোলার কোঅর্ডিনেট সিস্টেম হবে। কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে তোমাকে কিন্তু পোলার কোঅর্ডিনেট সিস্টেমে চলে যেতে হবে। আচ্ছা, চলে গেলে যেটা সুবিধে দেখো, মানে যেটা হচ্ছে যে যেটা মেজর যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে এই, এখন প্রথমে এইটা একটু লিখে নিই, যে যখন তুমি 2 ডাইমেনশনে কার্টিসিয়ান থেকে পোলারে যাবে, এইটা যদি তোমার এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, আর কোনো একটা পার্টিকুলার পয়েন্ট ধরো পি, এটা কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তার কোঅর্ডিনেট ধরে নাও এক্স অ্যান্ড ওয়াই। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা বেসিক্যালি তোমার এক্স, আর এই যে ভ্যালুটা এইটা হচ্ছে তোমার ওয়াই, এইটা এই লেন্থটা। আচ্ছা, সেটাকেই যদি তুমি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আর আর ফাই এইরকম ভাবে লেখো, আমি ইউজুয়ালি আর থিটা লেখো, কিন্তু আসলে এক্স ওয়াই প্লেনে আমি যেহেতু 3 ডাইমেনশনে যখন পরপর করে যাব, 3 ডাইমেনশনে যেহেতু মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা এক্স ওয়াই প্লেনে ফাই দিয়ে এক্সপ্রেস করা হয়, সেখানে এটা আমি ফাই লিখছি। তুমি হয়তো এমনি করে 2 ডাইমেনশনাল কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে পোলারে যেতে তুমি আর থিটা লিখতে, কিন্তু আমি এখানে আর ফাইটাই লিখছি, যাতে করে এই ফাই এর মানেটা থ্রু আউট একই থাকে। আগের দিন যেমন 3 ডাইমেনশনাল মানে 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 স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যখন গিয়েছিলাম, জেড অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটাকে থিটা ধরা হয়েছিল, রেডিয়াল ভেক্টরটা আর কি। আর আমি তার প্রজেকশন নিয়েছিলাম অন দ্য এক্স ওয়াই প্লেন, সেটা এক্স এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে সেটাকে ফাই ধরা হয়েছিল। এখানে ঠিক একই রকম ভাবে এখানে দেখো, এখানে হচ্ছে এইটা হচ্ছে তোমার সকল, যদি এর কোঅর্ডিনেটটা তুমি আর থিটা বলো, তাহলে এই লেন্থটা হচ্ছে আর, আর এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার সকল ফাই। ঠিক আছে? তাহলে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ভেরিয়েবলস গুলো ছিল হচ্ছে তোমার এক্স আর ওয়াই, আর পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ভেরিয়েবল গুলো হয়ে যাচ্ছে আর আর ফাই। তো তারা একে অপরের সঙ্গে কেমন করে রিলেটেড, আরেকটা বলে নিই, যে এখানে এক্স এর রেঞ্জটা, রেঞ্জ অফ দ্য ভেরিয়েবলস যদি তুমি দেখো, 2 ডাইমেনশনে পুরো স্পেসটা কভার হতে গেলে এক্সটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হতে হয়, ওয়াইটাও হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হতে হয়। কিন্তু পোলারে, সার্কুলার পোলারে যদি তোমাকে টোটাল স্পেসটা কভার করতে হয়, তাহলে আরটা 0 থেকে ইনফিনিটি হলেই চলে, আর ফাইটা হচ্ছে 0 থেকে 2 পাই হলেই চলে। এটা আচ্ছা, এবার একে অপরের মধ্যে সম্পর্কটা কি হচ্ছে, তুমি যদি এদের মধ্যে সম্পর্কটাকে দেখো, তাহলে দেখো পরিষ্কার, আরটা সেটা হয়ে যাচ্ছে তোমার, সরি আরটা নয়, আগে এক্সটাকে দেখি, এক্সটা হয়ে যাচ্ছে আর কস থিটা, কস ফাই, এক্সটা হয়ে যাচ্ছে আর কস ফাই, আর ওয়াইটা হচ্ছে আর সাইন ফাই। মানে পরিষ্কার যে এইটা যদি তোমার আর হয়, অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, তাহলে এক্সটা হয়ে যাচ্ছে আর কস ফাই, ওয়াইটা হচ্ছে আর সাইন ফাই এইটা। অথবা তুমি বলতে পারো আরটাকে তুমি লিখতে পারছো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইরকম ভাবে,
আর ফাইটাকে লিখতে পারছো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এইরকম করে। তার মানে এক্স ওয়াই জানলে আর ফাই পেয়ে যাচ্ছ, অথবা আর ফাই জানলে তোমার এক্স ওয়াই এটা তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এটা আচ্ছা। এবারে এটা এইটা করলে যেটা তোমার দাঁড়াচ্ছে যে এই যে ওয়েভ ফাংশনটা ধরো, আচ্ছা আচ্ছা ওয়েভ ফাংশনটা নয় পরে আসছে, তো সেটা আমি শেষে বলছি, আগে এই কোঅর্ডিনেট সিস্টেমটা সম্বন্ধে একটু কথাবার্তা বলে নিই। আচ্ছা আচ্ছা, এবারে আর যে জিনিসটা লাগে সেটা হচ্ছে তুমি যদি ভলিউম এলিমেন্টটাকে ক্যালকুলেট করতে চাও, মানে ভলিউম এলিমেন্ট মানে এই পার্টিকুলার ক্ষেত্রে টু ডাইমেনশনে বেসিক্যালি এরিয়া এলিমেন্ট, মানে এই পার্টিকুলার কেসে এটা কিন্তু এরিয়া এলিমেন্ট, থ্রি ডাইমেনশন এটা সত্যি সত্যি ভলিউম এলিমেন্ট, এটা কিন্তু এরিয়া এলিমেন্ট। আর এরিয়া এলিমেন্টটা যদি তুমি ধরো আমি ডি টাও এরকম ভাবে লিখছি, সেটা কার্টিজিয়ানে যেটা ছিল ডিএক্স ডিওয়াই, তাহলে পোলারে কবে একটা জ্যাকোবিয়ান ডিটারমিনেন্ট তোমায় লিখতে হয় ইন্টু ডি আর ডি ফাই, এইটা যেখানে যেখানে যেটা কত, তো আগের দিন যে লজিক তুমি দিয়েছিলে কি সেটা না ডেল এক্স ডেল আর ডেল এক্স ডেল থিটা ডেল ওয়াই ডেল আর ডেল ওয়াই ও থিটা না ফাই, ডেল এক্স ডেল আর ডেল এক্স ডেল ফাই ডেল ওয়াই ডেল আর ডেল ওয়াই ডেল ফাই, এটা এটা হচ্ছে তোমার জ্যাকোবিয়ানটা, এটাকে বলা হচ্ছে জ্যাকোবিয়ান। আচ্ছা এটা কি হবে এই পার্টিকুলার কেসে, দেখো ডেল এক্স ডেল আর এখান থেকে করলে হচ্ছে তোমার কস ফাই হচ্ছে, ডেল এক্স ডেল ফাই যদি তুমি করো সেটা হচ্ছে আর মাইনাস আর সাইন ফাই হলো, ডেল ওয়াই ডেল আর করলে এটা হচ্ছে সাইন ফাই হয়ে যাচ্ছে, আর ডেল ওয়াই ডেল ফাই করলে হচ্ছে তোমার আর কস ফাই হচ্ছে। তাহলে দেখো এটা তুমি গুণ করো, আর কস স্কোয়ার ফাই মাইনাস মাইনাস প্লাস আর সাইন স্কোয়ার ফাই, তার মানে তোমার আর কমন নিয়ে নিলে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই হচ্ছে, যেটা বেসিক্যালি ওয়ান, তার মানে এটা তোমার বেসিক্যালি আর হয়ে যাচ্ছে। তার মানে দেখো যেটা যে ভলিউম এলিমেন্টটা যেটা কার্টিকান কোঅর্ডিনেট সিস্টেমে ডিএক্স ডিওয়াই, যেটা তুমি পোলারের ক্ষেত্রে যাও সেটা কিন্তু হয়ে যাবে আর ডি আর ডি ফাই। এই ভলিউম এলিমেন্টটা তোমাকে সুইটেবলি চেঞ্জ করতে হবে, সেটা একটা জিনিস যেটা আমি বলে রাখলাম। এটা আচ্ছা, এবারে আর কি লাগবে, আর যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে শোরিঞ্জার ইকুয়েশনটা, সেখানে ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার বা ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার আছে, সেইগুলোকে কিন্তু তোমাকে আর এবং থিটার ফর্মে নিয়ে যেতে হবে। সেটা নিয়ে যাওয়ার জন্য আমি কিভাবে শুরু করছি না, ধরে নাও তোমার এই যে যেটা ছিল আর কি, যে একটা ফাংশন যদি এফ তুমি কনসিডার করতে, ডেল এফ বাই ডেল এক্স, এটা কি হয় না ডেল এফ বাই ডেল আর ইন্টু ডেল আর বাই ডেল এক্স প্লাস ডেল এফ বাই ডেল থিটা ইন্টু ডেল থিটা বাই ডেল এক্স। এই তো আমি ওই চেন রুল আর কি, চেন রুল বলেছিলাম সেটা তো আগের দিন। ফাই হবে। হ্যাঁ ফাই হবে, মানে চেন রুলটা আমি আগের দিন বলেছিলাম, সেই চেন রুলটাকে আমি জাস্ট এখানে ইউজ করবো, এইটা ঠিক আছে। মানে আমি তারপরে এফটা দুদিক থেকে সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে ডেল ডেল এক্সটাকে পেয়ে যাবো। তাহলে দেখো আমি এখানে কি করছি না, তুমি এই ডেল আর ডেল এক্স এইটাকে একটুখানি বের করে রাখো। দেখো আরটা ছিল হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তাহলে ডেল আর ডেল এক্স কি হবে, ডেল আর ডেল এক্স হবে এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মানে যেহেতু আরটা কি আছে, আরটা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এর যদি আর এর রেসপেক্ট এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, তাহলে প্রথমে যেটা ওয়ান বাই টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, উপরটা হবে টু এক্স, টু টু কেটে যাবে, তাহলে এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা কত হলো এক্স বাই আর হয়ে গেল। আর এক্স বাই আর মানে কত, এক্স বাই আর মানেই হচ্ছে তোমার কস থিটা, কস ফাই, এক্স বাই আর হয়ে যাচ্ছে তোমার কস ফাই, এইটা। আচ্ছা আর একটা হচ্ছে ডেল ফাই বাই ডেল এক্স যদি তুমি করো, দেখো যেহেতু তোমার ফাইটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স,
ডেল ফাই বাই ডেল এক্স করলে 1/1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার হলো, আর এই পার্টটা ডেরিভেটিভ করলে তুমি এখান থেকে কি পাচ্ছ, একটা ওয়াই পেয়ে যাচ্ছ, মানে এই ভেতরের পার্টটা ডেরিভেটিভ করছো, করে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, সরি ওয়াই বাই মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছে, তাই তো? মানে দেখো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স যদি ডেরিভেটিভ করো এক্স এর রেসপেক্টে, তাহলে এটা হলো 1 প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার, আর উপরটা হয়ে গেল মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। মানে কত হয়ে যাচ্ছে, মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তোমার মাইনাস ওয়াই বাই আর স্কোয়ার। আচ্ছা, এবারে মাইনাস মানে ওয়াই বাই আরটা সেটা হয়ে যাচ্ছে সাইন ফাই, তার মানে মাইনাস সাইন ফাই বাই আর, মাইনাস সাইন ফাই বাই আর, তাই তো? এটা এটা হলো। আচ্ছা, আমি আর একটা জিনিস একটু করে রেখে দিচ্ছি, কারণ আমার কাজে লাগবে বলে। ডেল আর বাই ডেল ওয়াইটাকে করে রেখে দিই একবারে। ডেল আর বাই ডেল ওয়াই যদি তুমি করো, তাহলে সেটা কি হবে, ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে এইটা। তাহলে সেটা হয়ে যাচ্ছে ওয়াই বাই আর হয়ে গেল, ওয়াই বাই আর মানে হচ্ছে তোমার সাইন ফাই হয়ে যাচ্ছে এইটা। আর যদি তুমি ডেল ফাই বাই ডেল ওয়াই করো, এটা হয়ে যাচ্ছে 1/1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর এই ভেতরের পার্টটা ডেরিভেটিভ করলে হচ্ছে 1 বাই তোমার এক্স হয়ে যাচ্ছে এইটা। এটা দাঁড়াচ্ছে তোমার, এটা আলটিমেটলি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো, মানে এক্স বাই আর স্কোয়ার হলো, এক্স বাই আর হচ্ছে তোমার, এক্স বাই আর হচ্ছে কস ফাই, তার মানে এটা হচ্ছে কস ফাই বাই আর হলো। তাহলে এই যে ডেল আর ডেল এক্স, ডেল ফাই ডেল এক্স, ডেল আর ডেল ওয়াই, ডেল ফাই ডেল ওয়াই, এটাকে আমি বের করে রাখলাম, ঠিক আছে? কারণ আমার আসলে এই ডেল 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 এক্স যেমন আমার দরকার, ঠিক একই রকম ভাবে তো ডেল ডেল ওয়াইও দরকার। ডেল ডেল ওয়াই করতে গেলে কিন্তু এই জিনিসটা আমার কাজে লাগবে। তাহলে এবারে দেখো, তাহলে ডেল ডেল এক্সটা তাহলে কি দাঁড়াচ্ছে, বা ডেল এফ ডেল এক্স না হয় প্রথমে লিখছি, তাহলে ডেল এফ, তাহলে দেন এই ইকুয়েশন থেকে যদি ডেল এফ ডেল এক্সটাকে করো, তাহলে ডেল আর ডেল এক্সটা প্রথমে লিখে নাও, সেটা হচ্ছে কস ফাই ইন্টু ডেল এফ বাই ডেল আর, তারপরে ডেল ফাই ডেল এক্সটা হচ্ছে মাইনাস সাইন ফাই বাই আর, মাইনাস সাইন ফাই বাই আর, তার সঙ্গে থাকছে কত, ডেল এফ বাই ডেল ফাই। তার মানে অর তুমি যদি দুদিক থেকে এফটাকে বাদ দিয়ে ডেল ডেল এক্সটাকে করে নাও, তাহলে সেটা হয়ে যাচ্ছে কস ফাই ডেল ডেল আর মাইনাস সাইন ফাই বাই আর ডেল ডেল ফাই, এইটা। এটা ডেল ডেল এক্স হলো। আচ্ছা, এবার আমার লাগবে হচ্ছে ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার। তাহলে ডেল টু এফ বাই ডেল এক্স স্কোয়ার, এটাকে তুমি ভাবো ডেল জি বাই ডেল এক্স ভাবো, যেখানে ডেল এফ বাই ডেল এক্স এইটাকে আমি জাস্ট জি দিয়ে লিখছি। আচ্ছা, এবার এইটা কি হবে না, এটা ওই ডেল জি বাই ডেল আর বাই ডেল এক্স প্লাস ডেল জি বাই ডেল ফাই বাই ডেল এক্স, এইটা। আচ্ছা, এবারে দেখো ডেল আর ডেল এক্স হচ্ছে কস ফাই, আমি অলরেডি করেছি। তাহলে এটা হচ্ছে তোমার কস ফাই হলো, কিন্তু ডেল ডেল আর অফ জিটা বেসিক্যালি ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল এক্সটা এখানে আমি বের করে রেখেছি, সেটা আমি বসিয়ে দিচ্ছি কস ফাই ডেল এফ বাই ডেল আর মাইনাস সাইন ফাই বাই আর ডেল এফ বাই ডেল ফাই। এটা হলো, দেখি ঠিক করলাম কিনা, কস ফাই ডেল এফ বাই ডেল আর মাইনাস সাইন ফাই বাই আর ডেল এফ বাই ডেল ফাই হয়ে গেল এইটা, প্লাস আচ্ছা ডেল ফাই বাই ডেল এক্স, ডেল ফাই বাই ডেল এক্স হচ্ছে মাইনাস সাইন ফাই বাই আর, তার মানে মাইনাস সাইন ফাই বাই আর, তার সঙ্গে ডেল ডেল ফাই অফ, আবার জিটাকে বসিয়ে দাও, কস ফাই ডেল এফ বাই ডেল আর মাইনাস সাইন ফাই বাই আর ডেল এফ বাই ডেল ফাই, এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি এবারে দেখো একটা কস ফাই যেমন আছে, এবার ডেল ডেল আর এর উপরে কাজ করলে কি হবে, কস ফাইতে যেমন রয়ে গেছে ডেল টু এফ বাই ডেল আর স্কোয়ার হলো প্রথম টার্মটা, মাইনাস তুমি প্রথমে এই
সাইন ফাইটা যেমন আছে আছে আর এর উপর ডেরিভেটিভ করলে প্লাস সাইন ফাই বাই আর স্কোয়ার ডেল এফ বাই ডেল ফাই হয়ে গেল এইটা, আর মাইনাস এইটার উপরে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন ফাই বাই আর ডেল টু এফ বাই ডেল আর ডেল ফাই হলো। এটা হচ্ছে প্রথম পার্টটা হয়ে গেল। আর তারপরের পার্টটা কি হচ্ছে, সাইন ফাই বাই আর এই ডেল ডেল ফাই কস ফাই এর উপরে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন ফাই ডেল এফ ডেল আর প্লাস কস ফাইটাকে রেখে ডেল এফ ডেল আর এর উপরে কাজ করলে ডেল টু এফ বাই ডেল ফাই ডেল আর হলো, মাইনাস এইখানে দেখো এই সাইন ফাইটা ডেরিভেটিভ করলে হচ্ছে তোমার কস ফাই বাই আর ডেল এফ বাই ডেল ফাই হয়ে যাচ্ছে, আর মাইনাস এই সাইন ফাই বাই আরটাকে তুমি রেখে দিলে এইটার উপর ডেরিভেটিভ করলে ডেল টু এফ বাই ডেল ফাই স্কোয়ার হয়ে যাচ্ছে এইটা। তাহলে তুমি দেখো এটাকে তুমি গুণটাকে করে দাও, এটা হচ্ছে কস স্কোয়ার ফাই ডেল টু এফ বাই ডেল আর স্কোয়ার প্লাস হচ্ছে সাইন ফাই কস ফাই বাই আর স্কোয়ার ডেল এফ বাই ডেল ফাই মাইনাস সাইন ফাই কস ফাই বাই আর ডেল টু এফ বাই ডেল আর ডেল ফাই মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার ফাই বাই আর ডেল এফ বাই ডেল আর মাইনাস সাইন ফাই কস ফাই বাই আর ডেল টু এফ বাই ডেল ফাই ডেল আর মাইনাসে মাইনাসে প্লাস সাইন ফাই কস ফাই বাই আর স্কোয়ার ডেল এফ বাই ডেল ফাই, আর ফাইনালি মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার ফাই বাই আর স্কোয়ার ডেল টু এফ বাই ডেল ফাই স্কোয়ার। আচ্ছা এবারে দেখো এই যে টার্মটা আর এই যে টার্মটা এটা বেসিক্যালি একই টার্ম এবং সেম সাইন দিয়ে আছে, তুমি এই দুটোকে যোগ করে ফেলতে পারো। আর এখানে ডেল টু এফ বাই ডেল আর স্কোয়ার আছে। হ্যাঁ আর একটা জিনিস এখানে ডেল এফ বাই ডেল ফাই, এ দেখো ডেল এফ বাই ডেল ফাই আর এখানে ডেল এফ বাই ডেল ফাই আছে, এই দুটো সমান, সেটা 2 টাইমস হয়ে যাবে। তার মানে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে কস স্কোয়ার ফাই ডেল টু এফ বাই ডেল আর স্কোয়ার প্রথমে হলো, এটা হচ্ছে কস স্কোয়ার ফাই ডেল টু এফ বাই ডেল আর স্কোয়ার প্রথম টার্মটা তুমি নিলে। আর তারপরে এইটা আর এই দুটো সমান বলে তুমি লিখতে পারছো কি প্লাস 2 সাইন ফাই কস ফাই বাই আর ইন্টু ডেল এফ বাই ডেল ফাই, এটা হলো এই যে এইটার এইটা একসাথে করে, তারপরে এইটার এইটা যদি একসাথে করো মাইনাস টু সাইন ফাই কস ফাই বাই আর স্কোয়ার ডেল টু এফ বাই ডেল আর ডেল ফাই হলো। কারণ এটা হচ্ছে এই ডেল টু এফ ডেল আর ডেল ফাই আর ডেল টু এফ ডেল ফাই ডেল আর দুটো ক্ষেত্রে একই, ঠিক আছে, এটা এক্সাক্ট ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে সবসময় একই। তাহলে এই দুটো হয়ে গেল। আর একটা পড়ে থাকছে সাইন স্কোয়ার ফাই বাই আর ডেল এফ বাই ডেল আর প্লাস পড়ে থাকছে হচ্ছে সাইন স্কোয়ার ফাই বাই আর ডেল এফ বাই ডেল আর, এটা হলো। আর পড়ে থাকছে শেষেরটা সাইন স্কোয়ার ফাই বা আর স্কোয়ার প্লাস হচ্ছে তোমার সাইন স্কোয়ার ফাই বাই আর স্কোয়ার ডেল টু এফ বাই ডেল ফাই স্কোয়ার, এইটা ডেল টু এফ বাই ডেল ফাই স্কোয়ার। এইটা হয়ে যাচ্ছে কি না ডেল টু এফ বাই ডেল এক্স স্কোয়ার এইটা। তুমি এক কাজ করো, দুদিক সব দিক থেকে এফটাকে বাদ দিয়ে দাও, এফটাকে বাদ দিয়ে দিলে ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার এইটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার ফাই ডেল টু বাই ডেল আর স্কোয়ার প্লাস 2 সাইন ফাই কস ফাই বাই আর ডেল ডেল এফ মাইনাস 2 সাইন ফাই কস ফাই বাই আর স্কোয়ার ইন্টু ডেল টু বাই ডেল আর ডেল ফাই, এটা আর থাকছে তোমার সাইন স্কোয়ার ফাই বাই আর ডেল ডেল আর ফাইনালি হচ্ছে সাইন স্কোয়ার ফাই বাই আর স্কোয়ার ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার। তাহলে আমি ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার এইটুকু টার্ম জাস্ট বের করলাম, ঠিক আছে। আচ্ছা আমার ল্যাবলিশিয়ানটাকে চেঞ্জ করতে গেলে বা হ্যামিল্টন ইকুয়েশনটাকে চেঞ্জ করতে গেলে আমার কিন্তু আবার তোমার ডেল টু
বাই ডেল ওয়াই স্কোয়ারটাও লাগবে। তাহলে এবারে ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ারটাকে বের করি। তো বের করার জন্য নেক্সট যেটা করছি, কালার চেঞ্জ করে তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এবারে যদি ডেল এফ বাই ডেল ওয়াই তুমি করো, এটা হচ্ছে ডেল এফ বাই ডেল আর বাই ডেল ওয়াই প্লাস ডেল এফ বাই ডেল ফাই ইন্টু ডেল ফাই বাই ডেল ওয়াই। আচ্ছা ডেল আর ডেল ওয়াই এটা হচ্ছে সাইন ফাই, ডেল আর বাই ডেল ওয়াই সেটা হচ্ছে সাইন ফাই, আর ডেল ফাই বাই ডেল ওয়াই হচ্ছে কস ফাই বাই আর। তাহলে প্রথমটা হচ্ছে সাইন ফাই হয়ে গেল, এইটা হচ্ছে সাইন ফাই ইন্টু ডেল এফ বাই ডেল আর প্লাস এটা হয়ে যাচ্ছে কস ফাই বাই আর ডেল এফ বাই ডেল ফাই। তাহলে এখান থেকে তুমি জাস্ট ডেল ডেল ওয়াই যদি তোমার লাগে তুমি পেয়ে যাচ্ছ সাইন ফাই ডেল ডেল আর প্লাস কস ফাই বাই আর ডেল ডেল ফাই। এটা যদি কখনো কোনোভাবে লাগে আর কি, সেখানে আমি এটাকে আলাদাভাবে একটু বের করে রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমার লাগবে সেকেন্ড ডেরিভেটিভটা। তো সেকেন্ড ডেরিভেটিভটাকে বের করার জন্য আমি কি করছি না, ডেল টু এফ বাই ডেল ওয়াই স্কোয়ার মানে তুমি জাস্ট দেখো ডেল জি বাই বা ডেল এইচ বাই ডেল এইচ বাই ডেল ওয়াই, এরকম এইভাবে লেখো, যেখানে এইচটা হচ্ছে তোমার ডেল এফ বাই ডেল ওয়াই এইটা। তো এটা কি হবে না, এটা জাস্ট যেভাবে করতে হয় আর কি, তোমার ডেল এইচ বাই ডেল আর বাই ডেল ওয়াই প্লাস ডেল এইচ বাই ডেল ফাই বাই ডেল ওয়াই। তাহলে ডেল আর ডেল ফাই হচ্ছে সাইন ফাই কিন্তু ডেল ডেল আর এটা কত হলো সাইন ফাই ডেল এফ ডেল আর প্লাস কস ফাই বাই আর ডেল এফ বাই ডেল ফাই, কস ফাই বাই আর ডেল এফ বাই ডেল ফাই এটা হলো। আর এখানে ডেল ফাই বাই ডেল ওয়াই সেটা হয়ে যাচ্ছে তোমার কস ফাই বাই আর ইন্টু ডেল ডেল ফাই ইন্টু ডেল ডেল ফাই, সেটা থেকে যাচ্ছে সাইন ফাই ডেল এফ বাই ডেল আর প্লাস কস ফাই বাই আর ডেল এফ বাই ডেল ফাই এইটা। তাহলে দেখো সাইন ফাই যেমন আছে রেখে দাও, এটা ডেরিভেটিভ করলে সাইন ফাই হলো এটা ডেল টু এফ বাই ডেল আর স্কোয়ার হলো মাইনাস কস ফাই বাই আর স্কোয়ার ডেল এফ বাই ডেল ফাই হচ্ছে প্লাস কস ফাই বাই আর ডেল টু এফ বাই ডেল আর ডেল ফাই হচ্ছে, এটা প্রথম পার্টটা। তারপর একটা হচ্ছে কস ফাই বাই আর ডেল ডেল ফাই যখন করছো তোমার প্রথমটা হলো কস ফাই ডেল এফ বাই ডেল আর, তারপর একটা হচ্ছে প্লাস সাইন ফাই ডেল টু এফ বাই ডেল ফাই ডেল আর। আচ্ছা এইটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস সাইন ফাই বাই আর ডেল এফ বাই ডেল ফাই প্লাস হয়ে যাচ্ছে কস ফাই বাই আর ডেল টু এফ বাই ডেল ফাই স্কোয়ার। এটা হলো, দেখি দাঁড়াচ্ছে এটা সাইন স্কোয়ার ফাই ডেল টু এফ বাই ডেল আর স্কোয়ার মাইনাস সাইন ফাই কস ফাই বাই আর স্কোয়ার ডেল এফ বাই ডেল ফাই প্লাস সাইন ফাই কস ফাই বাই আর ডেল টু এফ বাই ডেল আর ডেল এফ প্লাস হচ্ছে তোমার কস স্কোয়ার ফাই বাই আর ডেল এফ বাই ডেল আর প্লাস সাইন ফাই কস ফাই বাই আর ডেল টু এফ বাই ডেল ফাই ডেল আর মাইনাস সাইন ফাই কস ফাই বাই আর স্কোয়ার ডেল এফ ডেল ফাই আর প্লাস কস স্কোয়ার ফাই বাই তোমার আর স্কোয়ার ডেল টু এফ বাই ডেল ফাই স্কোয়ার এটা। তাহলে এবারে তুমি যোগ করে দাও আর উভয় পক্ষ থেকে এফটাকে বাদ দিয়ে দাও, তাহলে ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার যদি তুমি একবারে করে ফেলো, দেখো মানে ডেল টু ডেল আর স্কোয়ার একটাই টার্ম আছে, তাহলে প্রথমটা তোমার সাইন স্কোয়ার ফাই ডেল টু বাই ডেল আর স্কোয়ার হলো। আচ্ছা ডেল ডেল এফ
ডেল ডেল এফ এখানেও আছে এখানেও আছে, তার মানে এটা দাঁড়াচ্ছে -2 সাইন ফাই কস ফাই বাই আর স্কোয়ার ডেল ডেল এফ হলো। আচ্ছা ডেল টু এফ ডেল আর ডেল ফাই, ডেল টু এফ ডেল ফাই ডেল আর দুটোই আছে, তাহলে 2 সাইন ফাই কস ফাই বাই আর ডেল টু বাই ডেল আর ডেল ফাই আছে, তাহলে এইটা 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 আচ্ছা এইটা পড়ে রইলো। আর কি পড়ে থাকছে, কস স্কোয়ার ফাই বাই আর ডেল ডেল আর হলো, আর শেষেরটা পড়ে আছে কস স্কোয়ার ফাই বাই আর স্কোয়ার ডেল টু বাই ডেল ফাই স্কোয়ার আছে। এইটা হচ্ছে তোমার ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার। তার মানে দেখো তুমি দুটো ইম্পর্টেন্ট জিনিস পেয়ে গেলে, যে টু ডাইমেনশনে যখন টু ডাইমেনশনে কার্টিসিয়ান থেকে তুমি পোলারে ট্রান্সফর্ম করছো, তখন হচ্ছে ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ারটা কেমন দেখতে হচ্ছে সেটা তুমি পেয়ে যাচ্ছ। এটা আর ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ারটা কেমন হচ্ছে সেটাও তুমি এখানে পেয়ে গেছো। এই দুটো পেয়ে গেছো। আর ডেল ডেল এক্স আর এদিকে ডেল 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 ওয়াই আর ডেল ডেল এক্স, সেটা আমি ব্র্যাকেটের মধ্যে অলরেডি লিখেছি। আচ্ছা এবারে তাহলে দেখো, এবারে হচ্ছে তুমি যদি এই কাজটাকে একটু করে নাও, ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার, সেটা কেমন দেখতে হবে না, ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার, এইটাকে যদি তুমি করে নাও, তা দেখো খেয়াল করে যে মানে একবার লিখে ফেলি, কিছু করার নেই, মানে উপায় নেই, একটু লিখতে হবে আর কি। কস স্কোয়ার ফাই ডেল টু বাই ডেল আর স্কোয়ার, কস স্কোয়ার ফাই ডেল টু বাই ডেল আর স্কোয়ার এইটা আছে। তারপরের টার্মটা কি আছে না, প্লাস 2 সাইন ফাই কস ফাই বাই আর ডেল ডেল ফাই, প্লাস 2 সাইন ফাই কস ফাই বাই আর ডেল ডেল ফাই, আর আছে হচ্ছে -2 সাইন ফাই কস ফাই বাই আর স্কোয়ার ডেল টু বাই ডেল আর ডেল ফাই, -2 সাইন ফাই কস ফাই বাই আর স্কোয়ার ইন্টু ডেল টু বাই ডেল আর ডেল ফাই। এইটা আছে। আর কি আছে, আর আছে হচ্ছে সাইন স্কোয়ার ফাই বাই আর ডেল ডেল আর আছে, প্লাস হচ্ছে সাইন স্কোয়ার ফাই বাই আর ডেল ডেল ফাই আছে, আর ফাইনালি টার্মটা যেটা আছে সেটা হচ্ছে সাইন স্কোয়ার ফাই বাই আর স্কোয়ার ডেল টু বাই ডেল ফাই স্কোয়ার, তাহলে আর থাকছে প্লাস সাইন স্কোয়ার ফাই বাই আর স্কোয়ার ডেল টু বাই ডেল ফাই স্কোয়ার আছে। আচ্ছা প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ারটা কি আছে, প্রথম টার্মটা যেটা আছে সেটা হচ্ছে সাইন স্কোয়ার ফাই ডেল টু বাই ডেল আর স্কোয়ার, তারপরটা দেখো -2 সাইন ফাই কস ফাই বাই আর স্কোয়ার। আচ্ছা আগেরটা একটা আর স্কোয়ার থাকার কথা ছিল মনে হচ্ছে, দেখছি -2 সাইন ফাই কস ফাই বাই আর স্কোয়ার ডেল ডেল ফাই। আচ্ছা আমি একটুখানি দেখি তো, দুটো একই হওয়ার কথা, মানে এক সেকেন্ড আমি এইখানে দেখে নিই, এটা সেকেন্ড টার্মটা এখানে আর স্কোয়ার দিয়ে আছে তাই না, সাইন ফাই ডেল ডেল আর এটা আর স্কোয়ার দিয়ে আছে, তাহলে এইখানেও দেখি তো ডেল এফ বাই ডেল ফাই। আচ্ছা আচ্ছা এখানে দেখো, এখানে খেয়াল করে দেখো, এটা সাইন ফাই কস ফাই বাই আর স্কোয়ার ডেল এফ ডেল আর আছে। হ্যাঁ এইটা এটা এটা কিন্তু এই সাইন ফাই কস ফাই বাই আর স্কোয়ার ডেল এফ ডেল ফাই আছে, তার মানে এইটা কিন্তু আর স্কোয়ার, এটা আর স্কোয়ার, এটা কিন্তু আর স্কোয়ার। হ্যাঁ এটা আর এটা ভুল ছিল। আচ্ছা তাহলে কি হচ্ছে, মাইনাস সাইন ফাই কস ফাই বা আর স্কোয়ার ডেল ডেল ফাই আছে, তারপর একটা হচ্ছে প্লাস 2 সাইন ফাই কস ফাই বাই আর প্লাস 2 সাইন ফাই কস ফাই বাই, আচ্ছা এটা তাহলে এইটা এইটা হচ্ছে আর স্কোয়ার, সরি আর স্কোয়ার, মানে প্লাস 2 সাইন ফাই কস ফাই বাই আর, তাহলে হবে না তো, এখানে আর আছে না আর স্কোয়ার হবে দেখি, হ্যাঁ তাহলে এখানেও হবে একই রকম ভাবে, তাহলে মাইনাস এটা হচ্ছে আর আছে, সরি এটা আর আছে, দাঁড়া এটা কিন্তু আর আছে, এটা আর আছে, এটা আর আছে, তাহলে 2 সাইন ফাই কস ফাই বাই আর ডেল টু বাই ডেল আর ডেল ফাই হলো,
তারপরে আছে প্লাস কস স্কোয়ার ফাই বাই আর প্লাস কস স্কোয়ার ফাই বাই আর ডেল ডেল ফাই আছে, আর ফাইনালি হচ্ছে কস স্কোয়ার ফাই বাই আর স্কোয়ার প্লাস কস স্কোয়ার ফাই বাই আর স্কোয়ার ডেল টু বাই ডেল ফাই স্কোয়ার আছে। তাহলে এবারে দেখো এইটা সমান বাট অপোজিট ইন সাইন, এইটা সমান বাট অপোজিট ইন সাইন, তোমার কেটে চলে গেল। আচ্ছা এবারে এই দুটোকে তুমি যোগ করো তাহলে কি হবে, কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই ইন্টু ডেল টু বাই ডেল আর স্কোয়ার। এবার কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই যেহেতু 1, তাহলে প্রথম টার্মটা রয়ে গেল ডেল টু বাই ডেল আর স্কোয়ার এইটা। আগে তারপরে এই যে দুটো টার্ম দেখো, এইটা সাইন স্কোয়ার ফাই বাই আর ডেল ডেল ফাই, এখানে কস স্কোয়ার ফাই বাই আর ডেল ডেল ফাই, তাহলে তুমি জাস্ট 1 বাই আর ডেল ডেল ফাই কমন নিয়ে নাও, তাহলে বাকিটা তোমার অটোমেটিক্যালি জিরোয় চলে যাচ্ছে এইটা। আর তার সাথে আর কি থাকছে, আর পরের যে টার্মটা দেখো সেটা হচ্ছে যে 1 বাই আর স্কোয়ার যদি কমন নিয়ে নাও, 1 বাই আর স্কোয়ার যদি কমন নাও, তাহলে পড়ে থাকছে হচ্ছে ডেল টু বাই তোমার ডেল ফাই স্কোয়ার। হ্যাঁ এটা হচ্ছে তোমার যেটা দাঁড়াচ্ছে দেখো ডেল টু 1 বাই আর স্কোয়ার ডেল টু ফাই, ডেল টু বাই ডেল ফাই স্কোয়ার যদি কমন নিয়ে তাহলে সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই থাকে, তাহলে এইটা হয়েছে। তার মানে দেখো জিনিসটা যে ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার যদি তুমি নাও, তাহলে কিন্তু তোমার আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে এইটা। দেখো আমি এই যে কাজটাকে করলাম, এই কাজটার সঙ্গে তুমি মানে কোয়ান্টাম কেমিস্ট্রিটা এখন ভুলে যাও। মানে আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে যেটা দিয়েছিলাম সেটা বেসিক্যালি 3 ডাইমেনশনে কার্টিসিয়ান থেকে পোলারে ট্রান্সফর্ম করলে কি হয় সেই কাজটা আমি এই যে পুরো জায়গাটা জুড়ে যেটা করলাম, যে 2 ডাইমেনশনে কার্টিসিয়ান থেকে পোলারে ট্রান্সফর্ম করলে যে যে চেঞ্জগুলো হয় আর কি, এই চেঞ্জগুলো আমি সিস্টেমেটিক্যালি করলাম। করে তুমি দিনের শেষে হচ্ছে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার তুমি করলে, আর দুটোকে যোগ করলে কি দাঁড়াবে সেটা তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, কোনো অসুবিধা আছে? না স্যার। মানে এটা কোথাও হয়তো চেক করে নিতে পারলে ভালো হতো যে আমি ঠিক করলাম কিনা। তোমরা নিজেরা দেখেছো তো মানে কোথাও কোনো ভুল টুল হয়ে গেল কিনা বা ইত্যাদি আর কি, নিজেরা আস্তে আস্তে করবে, করে মানে দেখবে কি হচ্ছে। ঠিক আছে, হলো? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা এবারে দেখো, এবারে আমাদের কেসটাতে একটুখানি জিনিসটা একটুখানি অন্যরকম। আমি কিন্তু জেনারেল কেসটাকে করে দিলাম, আমাদের কেসটা কিন্তু অনেক সহজ। আমাদের কেসে কি হচ্ছে, ইন আওয়ার কেস আরটা কিন্তু তোমার ফিক্সড, আমাদের কাছে আরটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে আরটা যদি কনস্ট্যান্ট হয় তুমি মানে স্টেপ বাই স্টেপ দেখো যে যখন তুমি ডেল ডেল এক্স করেছো, এই যে মানে এখানে তুমি যখন করেছো যে যখন ডেল ডেল এক্সটা হচ্ছে কস ফাই ডেল ডেল আর মাইনাস সাইন ফাই বাই আর ডেল ডেল ফাই, তাহলে তোমার আর যদি ফিক্সড হয়ে গেছে তাহলে আর এর রেসপেক্টে ডেরিভেটিভের যা সিম্পলি কোনো মানে নেই। মানে প্রথমটা কি আর কি, মানে তুমি যেভাবে ভাববে আর কি যে আমাদের পার্টিকুলার কেসে হচ্ছে আরটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আরটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তুমি খেয়াল করে দেখো, ধরো আমি এইখানে যখন বলছি যে এই যে ডেল আর বাই ডেল এক্স যখন করছি, তার মানে কি এখানে আরটা ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স, তো সেই টার্মটা থাকে না আর কি। বা ডেল আর বাই ডেল ওয়াই যখন করছি তখনও কিন্তু সেই টার্মটা থাকে না, কারণ আরটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে দেখো এখানে এই সকল যে কস ফাই কন্টেনিং টার্মটা বা সাইন ফাই কন্টেনিং টার্মটা কিন্তু থাকবে না। তার মানে আমাদের ক্ষেত্রে এটা হবে ডেল ডেল এক্স হচ্ছে মাইনাস সাইন ফাই বাই আর ডেল ডেল ফাই হয়ে যাবে। তাহলে আমাদের কেসে হচ্ছে ডেল ডেল এক্সটা হচ্ছে মাইনাস সাইন ফাই বাই আর ডেল ডেল ফাই হয়ে যাবে, আর ডেল ডেল ওয়াইটাও একই রকম ভাবে কস ফাই বাই আর ডেল ডেল ফাই হয়ে যাবে। কেন বুঝতে পারছো তো, যে আমাদের কেসে আরটা তো ফিক্সড, মানে পার্টিকেলটা রোটেট করছে ইন এ সার্কুলার রিং অফ ফিক্সড রেডিয়াস, ডেল আর ডেল এক্স বা ডেল আর ডেল ওয়াই সেগুলো কি বেসিক্যালি জিরো হবে। তার মানে বেসিক্যালি কস ফাইয়ের সঙ্গে যে পার্টটা গুণ আছে বা সাইন ফাইয়ের সঙ্গে যে গুণটা আছে সেটা তোমার জিরো হয়ে যাচ্ছে, মানে এখানে এই যে ডেল ডেল আর কন্টেনিং টার্মটা তোমার বেসিক্যালি জিরো হয়ে যাচ্ছে, এটা প্রথম কাজ। আগে তারপরে যখন তুমি সেকেন্ড ডেরিভেটিভটাকে করছো, ধরো মানে এইটা করে ফেলার পরে যখন তুমি সেকেন্ড ডেরিভেটিভটাকে করতে চাইবে, ধরো তুমি যদি ডেল টু এফ বাই ডেল এক্স স্কোয়ার এইটুকুটা তুমি করতে চাও, তাহলে সেইটা কিন্তু তোমার যেটা ইম্পর্টেন্ট যে এটাকে যদি তুমি ডেল জি বাই ডেল এক্স হিসেবে লেখো,
যেটা হচ্ছে মানে জিটা যেখানে, মানে যেখানে হোয়ার জিটা হচ্ছে ধরে নাও ডেল এফ বাই ডেল এক্স, এইটা কিন্তু তোমাকে লিখতে হচ্ছে ডেল জি বাই ডেল আর ইন্টু ডেল আর বাই ডেল এক্স। এই পার্টটা তোমার বেসিক্যালি জিরো, কারণ ডেল আর ডেল এক্স জিরো বলে। তারপরেরটা হচ্ছে ডেল জি বাই ডেল ফাই ইন্টু ডেল ফাই বাই ডেল এক্স। তাহলে এই এই পার্টটা শুধুমাত্র থাকবে, এই পার্টটা। আচ্ছা ডেল ফাই বাই ডেল এক্সটা কত? না ডেল ফাই বাই ডেল এক্স হচ্ছে মাইনাস সাইন ফাই বাই আর ডেল ডেল ফাই, আর ডেল জি বাই, আচ্ছা জিটা কত? জিটা হচ্ছে ডেল এফ ডেল এক্স, ডেল এফ ডেল এক্সটা কত? মাইনাস সাইন ফাই বাই আর ডেল এফ বাই ডেল ফাই, এইটা। এবার তুমি যদি কাজটাকে করাও কি দাঁড়াবে? না মাইনাস কি দাঁড়াবে তোমার? মাইনাস সাইন ফাই বাই আর ডেল ডেল ফাই করলে মাইনাস কস ফাই বাই আর ডেল এফ বাই ডেল ফাই হলো, আর মাইনাস সাইন ফাই বাই আর ডেল টু বাই ডেল ফাই স্কোয়ার থাকে, এইটা। ঠিক আছে, এই জিনিসটা থাকে। আচ্ছা এবারে তুমি গুণটাকে করে নাও, তাহলে ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার করে নিলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? দেখো প্রথম যে টার্মটা মাইনাস মাঝে প্লাস হয়ে গেল, তাহলে সাইন ফাই কস ফাই বাই আর স্কোয়ার, সাইন ফাই কস ফাই বাই আর স্কোয়ার ডেল বাই ডেল ফাই, এইটা। আর তারপর একটা মাইনাস প্লাস সাইন স্কোয়ার ফাই বাই আর স্কোয়ার, প্লাস হচ্ছে তোমার সাইন স্কোয়ার ফাই বাই আর স্কোয়ার ডেল টু বাই ডেল ফাই স্কোয়ার। তো এইটা হলো। আচ্ছা আবার ওয়াইটা তাহলে কি হবে এবারে? তুমি যদি ডেল টু এফ বাই ডেল ওয়াই স্কোয়ার করে নাও, তাহলে সেটা তুমি লেখো ডেল এইচ বাই ডেল ওয়াই, যেখানে ওয়াইটা হচ্ছে ডেল এফ বাই ডেল ওয়াই। এটা এই একই রকম ভাবে ডেল এইচ বাই ডেল আর ইন্টু ডেল আর বাই ডেল ওয়াই তোমাকে লিখতে হবে, প্লাস ডেল এইচ বাই ডেল ফাই ইন্টু ডেল ফাই বাই ডেল ওয়াই তোমায় লিখতে হবে। তাহলে এই পার্টটা হচ্ছে তোমার জিরো হয়ে যাচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে, কারণ তোমার ডেল আর বাই ডেল ওয়াই এটা হচ্ছে জিরো, আরটাকে ফিক্সড বলে। ডেল ফাই বাই ডেল ওয়াই এইটা হচ্ছে তোমার ডেল ফাই বাই ডেল ওয়াই হচ্ছে কত? কস ফাই বাই আর ছিল, তাই তো? ডেল ফাই বাই ডেল ওয়াই হচ্ছে কস ফাই বাই আর, এটা হচ্ছে cos phi বাই r ইন্টু ডেল ডেল ফাই, এটা হচ্ছে cos phi বাই r ইন্টু ডেল ডেল ফাই, ডেল এফ ডেল ফাই, ডেল, এটা। এটা কত হচ্ছে তাহলে? cos phi বাই r, এটাকে তুমি করে দাও, তাহলে মাইনাস সাইন ফাই বাই আর একটা পার্ট হলো, তার সঙ্গে ডেল এফ ডেল ফাই রয়ে গেল, আর প্লাস হচ্ছে cos phi বাই r যদি তুমি রেখে দাও, এটা ডেল টু এফ বাই ডেল ফাই স্কোয়ার হচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস সাইন ফাই কস ফাই বাই আর স্কোয়ার ডেল এফ ডেল ফাই, আর হচ্ছে প্লাস কস স্কোয়ার ফাই বাই আর স্কোয়ার ডেল টু এফ বাই ডেল ফাই স্কোয়ার, এটা। তার মানে তুমি যদি এখান থেকে যা শুধু ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ারটাকে বের করে নাও, তো সেটা দাঁড়াচ্ছে মাইনাস সাইন ফাই কস ফাই বাই আর স্কোয়ার ডেল ডেল ফাই প্লাস কস স্কোয়ার ফাই বাই আর স্কোয়ার ডেল টু এফটা লিখবো না, ডেল টু বাই ডেল ফাই স্কোয়ার। তাহলে দেখো আমাদের কেসে ডেল টু বাই ডেল এক্স স্কোয়ারটা এইটা, কারণ আরটা ফিক্স বলে তোমার কিন্তু সবটাকে করতে হচ্ছে না, এইটা। তাহলে এবারে দেখো যে তুমি যদি ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ারটাকে করো, এদের তুমি যোগ করো, তাহলে দেখো প্রথম যে টার্মটা এইটার এইটা কেটে চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি না জাস্ট সিম্পলি ওয়ান বাই আর স্কোয়ার ডেল টু বাই ডেল ফাই স্কোয়ার পড়ে থাকছে। দেখো এই যে এই প্লাস সাইন ফাই কস ফাই বাই আর স্কোয়ার ডেল ডেল ফাই, আর এখানে মাইনাস সাইন ফাই বাই কস ফাই
বাই আর স্কোয়ার ডেল ডেল ফাই, এই দুটো প্লাস আর মাইনাস আছে কেটে চলে গেল। আর পরের টার্মটাকে 1 বাই আর স্কোয়ার ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার যদি কমন নিয়ে না, তো ব্র্যাকেটে পড়ে থাকছে কত, সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই। আর সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই যেহেতু 1 হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র 1 বাই আর স্কোয়ার ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার। তাহলে আমি আমাদের পার্টিকুলার স্পেসিফিক প্রবলেমটাই জন্য যদি সলভ করতাম, মানে আমার ইন্টেনশন ছিল তোমাদের জাস্ট থ্রি ডাইমেনশনটাকে করতে দিয়েছি, তো সেটা খুব লম্বা, মানে খুব অনেস্টলি স্পিকিং তোমাদের মধ্যে কজন সলভ করেছে আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। মানে নিশ্চয়ই 45 জন ছেলে যারা ক্লাস করছে 45 জন করনি, হ্যাঁ হয়তো হার্ডলি 5 জন করেছো। মানে কে কে করেছো একটু নাম বলো না। বিক্রম করেছো তো বললো প্রথমে, আর কে করেছো? মানে আগের দিন যে কাজটা দেওয়া ছিল সেই কাজটা কে কে করেছো? হ্যাঁ সৌমিক করেছিস। হ্যাঁ সৌমিক করেছিস, আর স্যার কৌশিক। কৌশিক করেছে। আর যে কাজগুলো দেওয়া ছিল সেই কাজগুলো কে কে করেছিস আমার বল, 3 জন পাওয়া গেল। আর স্যার করেছিলাম, লাস্টের দিকে পারিনি, আপনি বলার পর সেটা আচ্ছা, দেখলাম। মানে চেষ্টা করেছিলিস, সেটাও খুব ভালো ব্যাপার। স্যার আমিও করেছিলাম। হ্যাঁ মানে হয়েছিল। হ্যাঁ স্যার, আমি ওটা খাতে করেছি, কিন্তু তাহলে আমি 5 জন ওটা হলো। পাঠাইনি। আর মানে যাকে 5 জনটা নয় অনেক টেনে টুনে না হয় 10 জনে যাবে, তার মানে সবাই নিশ্চয়ই করনি। আমারও ধারণা ছিল আর কি, মানে আমি জানি তো আমার 5th সেমিস্টার ছাত্ররা মানে এক্সট্রিমলি ডিজনেস্ট আর কি। আমার জীবনের মোস্ট ডিজনেস্ট ব্যাচ হচ্ছে, মানে মোস্ট ইনঅ্যাটেন্টিভ এবং ডিজনেস্ট ব্যাচ হচ্ছে আমার 5th সেমিস্টারের ব্যাচ। সেখানে মানে মুখে যাই বলো, আমি নিশ্চিত যে মানে তোমাদের মধ্যে মাত্র 2-1 জনই করবে, ম্যাক্সিমাম লোকই কিন্তু করনি। আচ্ছা, আর যেটা হচ্ছে যে তোমার এবারে আমি অন্তত 2 ডাইমেনশনে কিভাবে করতে হয় তার রাস্তাটা পরিষ্কার করলাম। হ্যাঁ মানে ব্যাপারটা তোমার ভালো লাগুক মন্দ লাগুক বোরিং লাগুক যাই লাগুক, আমি কিন্তু এক নিঃশ্বাসে পুরো জিনিসটা ফ্রম স্ক্র্যাচ করলাম, এবং কেমন করে জিনিসটা হয় তুমি দেখো। তুমি স্পেসিফিক প্রবলেমটার মধ্যে না গিয়ে, এইটা তো বেসিক্যালি 2 ডাইমেনশনাল ল্যাব ডিভিশন অপারেটর। এই ল্যাব ডিভিশন অপারেটরটা তোমার অ্যাকচুয়ালি কেমন, তুমি যদি পোলার কোঅর্ডিনেট সার্কুলার পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যাও তাহলে কেমন দেখতে হয় সেটা আমি এখানে করে দিলাম। আর আমাদের কেসটা হচ্ছে স্পেশাল কেস, যেখানে আরটা হচ্ছে ফিক্স। তার ক্ষেত্রে তোমার জিনিসটা কেমন দেখতে হবে, হ্যাঁ না ডেল 2 বাই ডেল এক্স স্কোয়ার, মানে আমার ল্যাবলিসিয়ান যেটা, হ্যাঁ বা ডেল স্কোয়ার অপারেটরটা, সেটা 1 বাই আর স্কোয়ার ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার হয়ে আমি পরিষ্কার করে দেখতে পাচ্ছি। তাহলে এবারে দেখো, তাহলে আমি কোথা থেকে গিয়েছিলাম, না আমি অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার প্রবলেম সলভ করছিলাম, সেটা হচ্ছে পার্টিকেল রোটেটিং অন এ সার্কুলার রিং অ্যাট ফিক্স অফ ফিক্স রেডিয়াস। তার ক্ষেত্রে শোডিঞ্জার ইকুয়েশন লিখেছিলাম, শোডিঞ্জার ইকুয়েশন থেকে সলভ করতে আমি চাইছি। তো সলভ করতে গিয়ে যেটা মেজর প্রবলেম হবে সেটা হচ্ছে এই যে এখানে প্রপার বাউন্ডারি কন্ডিশন থাকবে না বলে তুমি ইউনিক সলিউশন পাবে না। তাহলে এবারে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কি হচ্ছে দেখো, তাহলে ইন দ্য সার্কুলার পোলার কোঅর্ডিনেট সিস্টেম, ইন দ্য সার্কুলার পোলার coordinate system, time independent Schrodinger equation is now given by কি এটা মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম, এটা আমি লিখলাম। আর এখানে ডেল 2 বাই ডেল এক্স স্কোয়ার বা ডেল 2 বাই ডেল ওয়াই স্কোয়ার ছিল, সেটাকে লিখে দিচ্ছি 1 বাই আর স্কোয়ার ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার। আর এইখানে যে ওয়েভ ফাংশনটা যেটা ছিল এক্স ওয়াই এর ফাংশন, এটা এখন আর আর ফাই এর ফাংশন হয়ে গেল, এইটা হয়ে যাচ্ছে ই ইন্টু সাই আর ফাই হচ্ছে। আচ্ছা এবারে দেখো যে যেহেতু আরটা কনস্ট্যান্ট, সেই জন্যে তোমার সাই এক্স ওয়াইটা, মানে সাই যেটা এক্স ওয়াই এর ফাংশন ছিল সেইটাকে তুমি এখন সাই আর ফাই এর ফাংশন হিসেবে লিখবে, কিন্তু এইটা অ্যাকচুয়ালি কিন্তু তোমার ফাই এর ফাংশন, কারণ আরটা হচ্ছে ফিক্সড হয়ে গেছে। সেই জন্য তুমি জাস্ট একদম সরাসরি আরেক লাইন এক্সটা ইউজ না করে তুমি এইটাকে সাই অ্যাজ এ ফাংশন অফ ফাই এটা তুমি লিখে দিতে পারো। সাই অ্যাজ এ ফাংশন অফ ফাই, সাই অ্যাজ এ ফাংশন অফ ফাই, এটা তুমি লিখতে পারো। দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন এরকম দাঁড়ালো। আচ্ছা এবারে দেখো যে তুমি লেট এম আর স্কোয়ারটাকে তুমি আই দিয়ে এক্সপ্রেস করছো। আই হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্সিয়া, moment of inertia which is a constant,
একটা কনস্ট্যান্ট, কারণটা কি, অ্যাজ আর ইজ ফিক্সড। আর যদি ফিক্সড হয়, যে পার্টিকেলটা ঘুরছে তার মাস যদি ফিক্সড হয়, তাহলে এম আর স্কয়ার সেটা একটা কনস্ট্যান্টের মতো হয়ে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে এটা, মাইনাস এইচ কস স্কয়ার বাই, দেখো বেসিক্যালি টোয়াইস আই হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে পার্শিয়াল ডেরিভেটিভ লেখার যা সিম্পলি কোনো মানে নেই। কারণটা হচ্ছে যে সাইটা শুধুমাত্র আর এর ফাংশন, বি ফাই স্কয়ার হয়ে গেল ইকুয়াল টু তোমার ই ইন্টু সাই ফাই হয়ে গেল। বা তুমি এটাকে লিখতে পারছো ডি টু সাই ফাই বাই ডি ফাই স্কয়ার প্লাস টোয়াইস ই আই বাই এইচ কস স্কয়ার ইন্টু সাই ফাই, এটা ইকুয়াল টু 0। এটা কারণ এটা তোমার এদিকে চলে গেল মাইনাস হয়ে, আবার তুমি এদিকে বাঁদিকে নিয়ে চলে এলে। বা এটা তুমি লেখো ডি টু সাই ফাই বাই ডি ফাই স্কয়ার প্লাস, এইটা ধরে নাও ফর দ্য টাইম বিং তুমি একটা ক্যাপিটাল এম লেখো, তোমার এম স্কয়ার সাই ফাই, এটা ধরে নাও তোমার বেসিক্যালি তোমার 0। এইটা যেখানে এম স্কয়ারটা হয়ে যাচ্ছে তোমার টোয়াইস ই আই বাই এইচ কস স্কয়ার, বা এনার্জি যদি তোমাকে ক্যালকুলেট করতে হয় তুমি সবসময় লিখতে পারো এম স্কয়ার এইচ কস স্কয়ার বাই হচ্ছে টোয়াইস আই, এইরকম ভাবে তুমি এনার্জিটাকে লিখতে পারবে। আমরা এখানে ক্যাপিটাল এম ইউজ করছি, হ্যাঁ, মানে মাসের সঙ্গে গুলিয়ে ফেলো না যেন। এইটা এই হচ্ছে আমার অ্যাকচুয়াল ইকুয়েশনটা। ঠিক আছে, এই হচ্ছে আমার অ্যাকচুয়াল ইকুয়েশনটা। ঠিক আছে, তাই এই ইকুয়েশনটা আমাকে সলভ করতে হবে। আর এখানে একটা জিনিস তোমায় বলে দিই যে এই এমটা, এইটা কিন্তু তোমার একটা গেটার ইকুয়াল টু 0। কেন গেটার ইকুয়াল টু 0? কারণ এনার্জি, এই তো এখানে তো এনার্জি মানে রোটেশনাল কাইনেটিক এনার্জি, কোনো পোটেনশিয়াল এনার্জি নাই। রোটেশনাল কাইনেটিক এনার্জি হচ্ছে একটা নন নেগেটিভ কোয়ান্টিটি, সেখানে এম স্কয়ারটা গেটার ইকুয়াল টু 0, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এমটা কিন্তু গেটার ইকুয়াল টু 0, মানে অর্থাৎ এমটা তোমার রিয়েল দাঁড়িয়ে যাবে আর কি। মানে এম স্কয়ারটা গেটার ইকুয়াল টু 0 মানে এমটা তোমার রিয়েল দাঁড়াবে। তাহলে আমার এখন কাজটা তাহলে কি হলো, তাহলে তোমাকে এই যে ইকুয়েশনটা, যেটা দেখো বেশ বড় দেখতে ছিল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, সেটা কিন্তু পোলার কোঅর্ডিনেট সিস্টেমে একটা সিম্পল ফর্ম দেখতে হয়ে গেছে। তাহলে এই ইকুয়েশনটা আমাকে সলভ করতে হবে, তাই তো? তাহলে আমার এই ইকুয়েশনটাকে সলভ করার জন্য আমাকে কিভাবে এগোতে হবে না, আচ্ছা এখানে একটু বলে নিই। এখানে হচ্ছে যেটা, যে বাউন্ডারি কন্ডিশন নেই, মানে বাউন্ডারি কন্ডিশনও বলতে পারো বা তোমার সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়া তুমি বলতে পারো আর কি। এটা ইম্পর্টেন্ট যে এই পার্টিকুলার কেসে যে যেহেতু জিনিসটা ঘুরছে, তাহলে 2 পাই অ্যাঙ্গেল ঘোরার পরে যদি সে একই জায়গায় ফিরে আসে, তাহলে এক্ষেত্রে যে সকল বাউন্ডারি কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন অর তুমি বলতে পারো সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়া, সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়া, সেটা কি হবে না, সাইগের ভ্যালুটা 2 পাই প্লাস ফাইতে, আর সাইগের ভ্যালুটা ফাইতে তোমার বেসিক্যালি সমান হবে। তাহলে সাইতে শুধুমাত্র ফাই এর ফাংশন। ব্যাপারটাকে এইরকম করে ভাবো না যে তোমার একটা সার্কুলার রিং, এখানে তোমার ধর একটা ফিক্স রেডিয়াস আছে, 8টা ফিক্স, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। এই পার্টিকুলার পয়েন্টে ফাংশনের যে ভ্যালুটা হবে, 2 পাই অ্যাঙ্গেল ঘুরে যাওয়ার পরে, মানে এখান থেকে শুরু করছো শুধুমাত্র ফাই অ্যাঙ্গেল ঘুরলো, তার যা ভ্যালু হবে একবার 2 পাই অ্যাঙ্গেল ঘুরে যাওয়ার পরে, মানে এইখান থেকে ঘুরে গিয়ে আবার যদি তোমার এখানে আসে, তো বেসিক্যালি একই তোমার ভ্যালু হবে। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সাই 2 পাই প্লাস ফাই আর সাই ফাই সমান হয়ে যাচ্ছে। সেটাকে তুমি বাউন্ডারি কন্ডিশন বলতে পারো, অথবা তুমি এটাকে বলতে পারো সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়া। তাহলে সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়া তোমার ডিমান্ড করবে সাই 2 পাই প্লাস ফাই আর সাই ফাই, সে দুটো তোমার বেসিক্যালি একই। ঠিক আছে, তাহলে এবারে দেখো, তাহলে ওই ইকুয়েশনটাকে সলভ করার জন্য তুমি শুরু করো এইরকম ভাবে, let the general solution মানে সরি, জেনারেল সলিউশন তো পরে, let the trial solution প্রথমে, মানে আমি করে করে দেখাই তোমাকে প্রথমে। let the trial solution is given by psi phi, এটা হচ্ছে ই টু দি পাওয়ার ধরো আলফা ফাই। হ্যাঁ, এটা ট্রায়াল সলিউশন এইরকম ভাবে লেখে ই টু দি পাওয়ার আলফা ফাই, এই ধরনের ইকুয়েশন যদি হয়, হ্যাঁ এই ধরনের ইকুয়েশন ট্রায়াল সলিউশনটাকে জাস্ট তোমার সাই ফাইটা ই টু দি পাওয়ার আলফা ফাই এরকম ভাবে লিখলে তুমি, তাহলে এখান থেকে ডি সাই ফাই বাই ডি ফাই, এটা হয়ে যাচ্ছে আলফা ই টু দি পাওয়ার আলফা ফাই, আর ডি টু সাই ফাই বাই ডি ফাই স্কোয়ার,
সেটা হয়েছে আলফা স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা 5। তাহলে দেন কি দাঁড়াচ্ছে, দেন এই যে ইকুয়েশনটা দাঁড়িয়ে যাচ্ছে তোমার আলফা স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু ফাই, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি 0 হয়ে যাচ্ছে। মানে মানে এই যে ইকুয়েশনে তুমি যখন বসিয়ে দিচ্ছ d2 ফাই বাই d ফাই স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে আলফা স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার আলফা 5, আর ই টু দি পাওয়ার আলফা 5 মানে হচ্ছে তোমার বেসিক্যালি আলফা স্কোয়ার সাই 5, কারণ সাই 5 ই টু দি পাওয়ার আলফা 5 তুমি ধরেছিলে, তো বসিয়ে দাও আলফা স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু সাই 5 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি দেখো পাচ্ছ আইদার সাই 5 ইকুয়াল টু 0। এইটা কিন্তু তোমাকে ট্রিভিয়াল সলিউশন দিচ্ছে। ট্রিভিয়াল সলিউশন মানে এ সলিউশন হ্যাভিং নো ফিজিক্যাল সিগনিফিকেন্স, মানে যদি ওয়েভ ফাংশনটা থ্রু আউট 0ই হয়ে যায় তাহলে তো সেখানে পার্টিকেলটা নেই না, সেটা হচ্ছে ফিজিক্যালি মানে ট্রিভিয়াল সলিউশন মানে হচ্ছে একটা সলিউশন যেটা ম্যাথামেটিক্যালি হয়তো ট্রু, কিন্তু এটা ফিজিক্যাল জাস্ট কিন্তু মানে নেই, একটা ফিজিক্যালি ইনসিগনিফিকেন্ট সলিউশন। ট্রিভিয়াল সলিউশন মানে হচ্ছে ফিজিক্যালি ইনসিগনিফিকেন্ট সলিউশন, সেটাকে ট্রিভিয়াল সলিউশন বলা হয়। এইটা হলো, অথবা হতে পারে আলফা স্কোয়ার প্লাস এম স্কোয়ার, সেটা হচ্ছে তোমার 0। তাহলে এখান থেকে হচ্ছে আলফা হচ্ছে তোমার প্লাস মাইনাস আই ইন্টু এম হয়ে যাচ্ছে, এইটা আলফাটা হচ্ছে প্লাস মাইনাস আই এম, এইটা। তাহলে হেন্স জেনারেল সলিউশন কি হবে, জেনারেল সলিউশন দেখো একটা সলিউশন হচ্ছে ই টু দি পাওয়ার আই এম ফাই, আর একটা সলিউশন হলো ই টু দি পাওয়ার মাইনাস আই এম ফাই। তাহলে তোমাকে লিনিয়ার কম্বিনেশন নিতে হয়, এইটা সেটা হবে তোমার সাই ফাইটা। মানে যেহেতু শ্রোডিঞ্জার ইকুয়েশনটা একটা লিনিয়ার ইকুয়েশন, মানে শ্রোডিঞ্জার ইকুয়েশন যে ইকুয়েশনটা তুমি সলভ করছো এটা একটা লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার সুপারপজিশন প্রিন্সিপাল ওবে করে। তাহলে আমি যেহেতু সলিউশনটাকে লিখেছি ই টু দি পাওয়ার আলফা 5, আলফার দুটো পসিবল ভ্যালু বেরোলো, একটা হচ্ছে প্লাস আইএম, একটা হচ্ছে মাইনাস আইএম। তাহলে সলিউশনসগুলো হলো একটা ই টু দি পাওয়ার আইএম 5 আর একটা ই টু দি পাওয়ার মাইনাস আইএম 5, তার তাদের লিনিয়ার কম্বিনেশন নিতে হচ্ছে। সাই 5টা হচ্ছে এ ই টু দি পাওয়ার আইএম 5 আর বি ই টু দি পাওয়ার মাইনাস আইএম 5, এইটা ঠিক আছে। আচ্ছা, এবারে এইখানে একটা জিনিস দেখো যে এই যে দুটো সেট অফ সলিউশন তোমার, যদি আমি একটাকে সাই প্লাস বলি সেইটা কেমন দেখতে না, সেইটা তোমার দেখতে হচ্ছে ই টু দি পাওয়ার আই এম ফাই দিয়ে যাচ্ছে। আর আরেকটা সলিউশন যেটা আমি সাই মাইনাস যদি বলি সেটা কেমন না, ই টু দি পাওয়ার মাইনাস আই এম ফাই দিয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে আমি এক কাজ করি যে এম এর কতগুলো ভ্যালু ধর ভাবি, ধরো এম এর মানে কি ভ্যালু স্পেসিফিক হবে আমি এখনো কিছু বলছি না, ধরো আরবিট্রারি ভ্যালু, এম এর ভ্যালু তুমি 0 ধরছো, তাহলে এটাও তোমাকে 1 দিল, এটাও তোমাকে 1 দিল। আর এম এর ভ্যালু লেস সে তুমি +1 ধরছো, +1 ধরলে এটা ই টু দি পাওয়ার আই ফাই হচ্ছে, এটা ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই হয়ে যাচ্ছে। ই টু দি পাওয়ার আই ফাই ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু যখন তুমি এম এর ভ্যালু -1 ভাবছো, এইটা পাচ্ছ ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই, এটা পাচ্ছ ই টু দি পাওয়ার আই ফাই। বা যখন এম এর ভ্যালু তুমি 2 ভাবছো তখন এটা হয়ে যায় ই টু দি পাওয়ার 2 আই ফাই, এটা ই টু দি পাওয়ার মাইনাস 2 আই ফাই, এইটা। আর যখনই এটা তোমার -2 হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2 আই ফাই, এটা হচ্ছে ই টু দি পাওয়ার 2 আই ফাই, এইটা ঠিক আছে, এইটা। তাহলে মজা দেখো যে আমি যদিও জেনারেল সলিউশন করার সময় দুটোরই লিনিয়ার কম্বিনেশন নিয়েছি, কিন্তু তুমি কি জানো যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনগুলো সেম স্টেট রিপ্রেজেন্ট করে, সেই জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশন সলিউশন হিসেবে তোমাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনগুলিকে নিতে হয়। যেটা মজার কথা, যদি এম এর উপর কোনো রেস্ট্রিকশন না দাও, তুমি এম পজিটিভ নেগেটিভ যদি দুটোই তুমি নাও, তাহলে যেটা দাঁড়াচ্ছে মানে আমি এইটুকু জাস্ট বলেছি এম স্কোয়ারটা হচ্ছে তোমার গ্রেটার ইকুয়াল টু 0, এম স্কোয়ারটা গ্রেটার ইকুয়াল টু 0 হয়ে গেলে এমটা প্লাস মাইনাস দুটোই হতে পারে। তাহলে এম কিছু প্লাস কিছু মাইনাস, যেটা দাঁড়াচ্ছে যে এম এর ভ্যালু পজিটিভ হলে এই ই টু দি পাওয়ার আই এম ফাই যা যা সলিউশন দিচ্ছে, এম এর ভ্যালু মাইনাস ধরলে কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস আই এম ফাই কিন্তু সেই সলিউশনই দিয়ে দেয়। তার মানে দেখো যদি তুমি দুটোরই লিনিয়ার কম্বিনেশন নাও তাহলে কিন্তু একই ফাংশন দুবার করে অ্যাপিয়ার করে গেছে। তাহলে তোমাকে তিনটে অপশন এখানে, তোমাকে হচ্ছে 3 পসিবিলিটি, 3টে পসিবিলিটি তোমাকে ইউজ করতে হবে। একটা পসিবিলিটি হচ্ছে তুমি এম শুধু মানে এমটা হচ্ছে তুমি ধরো শুধু গ্রেটার ইকুয়াল টু 0 না, এমটাকে শুধু পজিটিভ না, তখন তুমি এম যদি শুধু পজিটিভ নাও তাহলে তুমি কিন্তু এই এ সাই প্লাস প্লাস
বি সাই মাইনাস, এটা তুমি সলিউশন হিসেবে নিতে পারবে, মানে লিনিয়ার কম্বিনেশনটাকে সলিউশন হিসেবে নিতে পারবে। অথবা এমটাকে জিরোটাকে ইনক্লুড করে শুধু নেগেটিভ নাও, তখনও তুমি এ প্লাস প্লাস বি মাইনাস এই কম্বিনেশন ফর্মে তুমি লিখতে পারবে। মানে দুটোকেই তোমাকে নিতে হবে। মানে যদি তুমি বলো যে আমি কোনোভাবেই এমটাকে মানে নেগেটিভ নেবো না, তাহলে তোমাকে সব সলিউশনগুলো পেতে গেলে তোমাকে কিন্তু প্লাস আর মাইনাস দুজনকেই নিতে হবে। যদি তুমি বলো যে এম এর ভ্যালু আমি পজিটিভ নেবো না, জিরো এবং নেগেটিভ গুলো নেবো, তাহলে তোমাকে কিন্তু সব সলিউশন গুলো পেতে গেলে বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ সলিউশন পেতে গেলে তোমার কম্বিনেশনই নিতে হবে। আচ্ছা 3 নম্বর হচ্ছে যদি এমটা তুমি যদি অল ভ্যালুজ নাও, অল ভ্যালু মানে পজিটিভ নেগেটিভ যদি সব নাও আর কি, তখন তোমাকে আইদার তুমি এটাকে সাই প্লাসটাকে শুধুমাত্র নাও, অথবা এম এর যদি তুমি অল ভ্যালুজ নাও, অল ভ্যালুজ মানে পজিটিভ নেগেটিভ দুটোই নাও, তাহলে কিন্তু সাই তুমি আইদার মাইনাস নাও। এটা তাহলে দেখো মানে কি বললে ভুল হচ্ছে, এটা বেশি চারটে পসিবিলিটি বলা ভালো, চারটে পসিবিলিটি। তাহলে মানে তোমাকে যেটা বুঝতে হচ্ছে যে অনলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন তারা ডিফারেন্ট স্টেট রিপ্রেজেন্ট করে, বা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনগুলো সেম স্টেট রিপ্রেজেন্ট করে। তাহলে অনলি লিনিয়ারলি independent functions represent different states। হ্যাঁ, তাহলে তোমাকে একই জিনিস তোমার দুবার নেওয়া যাবে না সব সময়। যে কোনো একটা শ্রোডিঞ্জার ইকুয়েশন যখন তুমি সলভ করবে, সেখান থেকে যে স্টেটগুলো পাচ্ছ সেখানে কিন্তু একই জিনিস দুবার কিন্তু কখনো তোমার নেওয়া যাবে না। ঠিক আছে, এটাকে তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে একই জিনিস দুবার যদি না নিতে চাও, তাহলে তোমাকে এই রেস্ট্রিকশনগুলো দিতে হবে। আইদার তুমি বলো যে আমি এম এর ভ্যালু শুধু পজিটিভ নেবো, তাহলে প্লাস মাইনাস দুজনের কম্বিনেশন তুমি নিতে পারো। অথবা এম এর ভ্যালু জিরো থেকে নেগেটিভ শুধুমাত্র নেবো, তাহলে তুমি দুটো কম্বিনেশন নিতে পারবে। কিন্তু যদি বলে যে এম এর সমস্ত ভ্যালুজ নেবে, তাহলে তোমাকে আইদার সাই প্লাস না, নাহলে সাই মাইনাস না। এই চারটের মধ্যে তোমার কিন্তু একটা পসিবিলিটি, তুমি কম্বিনেশনও নেবে, এম এর প্লাস মাইনাস দুটোই নেবে, তাহলে কিন্তু একই ফাংশন দুবার অ্যাপিয়ার করে যাবে। দেখো এই ই টু দি পাওয়ার আই ফাই এসছে, এখানে ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই, ই টু দি পাওয়ার আই ফাই এসছে, এখান থেকে আবার ই টু দি পাওয়ার আই ফাই চলে আসবে, ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই এসছে, এখানে ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই চলে আসবে। তাহলে সেগুলো তোমার রিডান্ডেন্ট সলিউশন হয়ে যাবে। হ্যাঁ, যার হ্যাভিং নো ফিজিক্যাল সিগনিফিকেন্স, বা তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনস হয়ে যাবে। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনসগুলো কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে ডিফারেন্স স্টেট রিপ্রেজেন্ট করে না। ঠিক আছে, তাহলে আমার মানে আমি কি চুজ করছি যে উইদাউট লস অফ এনি জেনারেলিটি, লস অফ এনি জেনারেলিটি উই ক্যান চুজ এই যে সাইটা, সেটা জাস্ট ধরো এ ই টু দি পাওয়ার আই এম ফাই। আমি মানে উইদাউট লস অফ এনি জেনারেলিটি উই ক্যান চুজ এইটা অ্যাজ দ্য জেনারেল সলিউশন। মানে আমি কি করেছি, আমি ওই প্লাসটাকে নিয়েছি, মানে যে প্লাসটাকে নিয়েছি আর কি, মানে এটা একটা কনস্ট্যান্ট তুমি সবসময় রাখতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। মানে এখানে একটা কনস্ট্যান্ট রাখলে তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মানে একটা ফাংশনের সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করলে কিছু এসে গেল না, সেটা সবসময় তুমি করতে পারো। আমি এইটা করছি, মানে আমি বেসিক্যালি উইদাউট লস অফ এনি জেনারেলিটি আমি জাস্ট এম এর পজিটিভ নেগেটিভ দুটো ভ্যালুজই অ্যালাউ করছি, আর সলিউশনটাকে জাস্ট নিচ্ছি এ টু দি পাওয়ার আই এম ফাই অ্যাজ আ জেনারেল সলিউশন, হোয়ার এম may have positive or negative value। দেখো, তাহলে এমনিতে যখন তুমি একটা লিনিয়ার ইকুয়েশন সলভ করো, তোমার নর্মাল প্র্যাকটিস হচ্ছে যে এরকম একটা লিনিয়ার কম্বিনেশন হিসেবে জেনারেল সলিউশনটাকে লেখা। কিন্তু এই পার্টিকুলার কেসে জেনারেল সলিউশন হিসেবে দুটোকে নেবে তুমি, আর এম এর উপরে কোনো রেস্ট্রিকশন দেবে না, তাহলে কিন্তু চলবে না। কারণ তুমি একই ফাংশন একাধিকবার পেয়ে যাচ্ছ, বা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনগুলো তুমি বারবার চলে আসছে আর কি, সেটা নেওয়া যাবে না। তোমার যেহেতু শুধুমাত্র লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনগুলো ডিফারেন্ট স্টেট রিপ্রেজেন্ট করে, সেই জন্য যে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে যে সেট অফ সলিউশন যেগুলো তুমি পাচ্ছ, তারা কেন একটা লিনিয়ারলি, তারা অবশ্যই কেন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। সেই জন্য আমার এই চারটে পসিবিলিটির মধ্যে যে কোনো একটা পসিবিলিটি নিতে হবে। আমার ইচ্ছা হয়েছে, মানে নর্মাল বইয়ে নেয় বলে আমার ইচ্ছা হলো আর কি, যে আমি জেনারেল সলিউশন হিসেবে সাই ফাইটাকে এ ই টু দি পাওয়ার আই এম ফাই, আচ্ছা এমটা এখানে বড় হাতে, না আমি যে এমটা এখানে ইউজ করেছি, এই এমটা একটু বড় হাতে, মাসের সাথে যাতে গুলিয়ে না যায়, আমি এই সলিউশনটাকে এখানে ইউজ করছি, যেখানে এম এর উপরে এখনো পর্যন্ত কোনো রেস্ট্রিকশন নেই, এম পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে এটা, এবং অবশ্যই সাইটা হচ্ছে এম এর উপর ডিপেন্ড করবে। আমি এখানে সাফিক্স একটা এম পরে লিখে দেবো।
দেখো এই এই যে লজিকটা বলা হলো সেই জায়গাটা তোমার কাছে পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে তো? আচ্ছা, এবারে যেটা বলছিলাম যে সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়া বা তুমি এটাকে বাউন্ডারি কন্ডিশন, এটাকে পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন বলা হয়। তাহলে পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন, অথবা তুমি এটাকে বলতে পারো সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়া। সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া এইটা কি বলছে? এটা ডিমান্ডস কি? ডিমান্ডস দ্যাট ফাই এর ভ্যালুটা 2π প্লাস ফাই এ, ফাই এর ভ্যালুটা ফাই এ তোমার সমান হবে। তার মানে বেসিক্যালি এটা দাঁড়াচ্ছে এ ই টু দি পাওয়ার আই এম 2π প্লাস ফাই, এটা এ ই টু দি পাওয়ার আই এম ফাই, এটা বেসিক্যালি সমান হবে। তো সেখান থেকে তুমি পাচ্ছ ই টু দি পাওয়ার আই ইন্টু 2πm, এইটা এইটা বেসিক্যালি তোমার 1 হয়ে যাবে, মানে এ বাদ চলে গেল, ই টু দি পাওয়ার আই এম ফাই, ই টু দি পাওয়ার আই এম ফাই বাদ চলে গেল, তাহলে ই টু দি পাওয়ার আই ইন্টু 2πm দিস উড বি ইকুয়াল টু 0। তার মানে এইটা যদি হয় তুমি এখান থেকে সরাসরি লিখে ফেলতে পারো, কিন্তু অনেকের ওই এক্সপোনেনশিয়াল থেকে এম এর অ্যালাউড ভ্যালুস কি হবে বুঝতে অসুবিধা হয় বলে আমি একটুখানি এরকম ভাবে করে দিই। এটা হচ্ছে cos 2πm প্লাস আই sin 2πm দিস উড বি ইকুয়াল টু 1। এইটাকে ডিমান্ড করছে, তাহলে এটা এটা জাস্ট ইমপ্লাই করবে cos 2πm দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 1, তার সঙ্গে সঙ্গে sin 2πm দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0, কারণ এখানে আই কন্টেনিং টার্ম আছে বাঁদিকে, ডান দিকে আই কন্টেনিং টার্ম নাই, তাহলে এইটা 0 হতে হবে, এইটা তোমার 1 হতে হবে। আচ্ছা, এইটা যদি তোমার 1 হয় তাহলে সেই, আচ্ছা এইটা যদি 0 হয় তাহলে সেইখান থেকে তোমার এমটা কি হতে পারে? দেখো সাইন তার এই 0 প্লাস মাইনাস পাই প্লাস মাইনাস 2π প্লাস মাইনাস 3π এইগুলো হচ্ছে তোমার 0 হয়, তাহলে এখানে এমটা পাবে তুমি 0 নিতে পারো, এম এর ভ্যালু প্লাস মাইনাস হাফ নিতে পারো। দেখো এম এর ভ্যালু প্লাস মাইনাস হাফ দিলে এটা যে সাইন পাই বা মাইনাস পাই হলো সেটা তোমার 0 হচ্ছে। প্লাস মাইনাস 1 নিতে পারো, প্লাস মাইনাস 3/2 নিতে পারো, প্লাস মাইনাস 2 নিতে পারো অ্যান্ড সো অন। এইটা নিলে তোমার এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে। আর এই কন্ডিশনটা কি বলছে দেখো, এইটা কখন স্যাটিসফাইড হবে? যখন এম এর ভ্যালু তুমি 0 নিলে চলবে। আচ্ছা ধরো এম এর ভ্যালু যদি প্লাস হাফ বা মাইনাস হাফ নাও, এম এর ভ্যালু প্লাস হাফ নিয়ে নিলে এটা কস পাই হয়ে যায়, কস পাই কিন্তু 1 না, সেটা -1, তাহলে পাই মানে এম এর ভ্যালু হাফ নেওয়া যাবে না, প্লাস মাইনাস 1 নেওয়া যাবে, প্লাস মাইনাস 2 নেওয়া যাবে, কিন্তু প্লাস মাইনাস হাফ বা প্লাস মাইনাস 3/2 নিলে এটা 1 না, সেটা হচ্ছে -1 হয়ে যাবে এইটা। এবারে তোমার কি এই দুটো তো সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হবে? তা সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হতে গেলে অ্যালাউড ভ্যালুজ অফ এম সেটা কি হবে না 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট 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 এটা। তার মানে দেখো এখন তুমি সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়া বা পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন যেটা ডিমান্ড করছে সেটা হচ্ছে এই যে এম এর যে কোনো ভ্যালু তুমি নিতে পারবে না, পজিটিভ নেগেটিভ তুমি নাও, কিন্তু এম এর ইন্টিগ্রাল ভ্যালুগুলি শুধুমাত্র অ্যালাউড, অর্থাৎ এম ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এইগুলি কিন্তু শুধুমাত্র তোমার ভ্যালিড থাকছে। তার মানে কি হলো, তাহলে এই যে জেনারেল সলিউশন যেটা আমি লিখেছিলাম, জেনারেল সলিউশনটা এখন কেমন দেখতে হয়ে যাচ্ছে না, সাইটা এটা এম এর উপর ডিপেন্ড করছে, যেটা একটা কনস্ট্যান্ট আছে এ ইন্টু ই টু দি পাওয়ার আই এম ফাই উইথ এম এর যে কোনো ভ্যালু নেওয়া যাবে না তোমার, উইথ এম ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ইত্যাদি। এইটা হলো তোমার সলিউশনটা এটা। আচ্ছা এবারে এই যে প্রথমে এটা তার কি কোনো ইউনিক ভ্যালু বের করা যেতে পারে? দেখা যাক, সেই এটাকে তুমি বের করতে পারবে নর্মালাইজেশন থেকে, মানে এর কিছু ভ্যালু তুমি না বললেও কিছু এসে গেল না, কিন্তু যদি ফাংশনটা নর্মালাইজেবল হয় তাহলে নর্মালাইজ করে নেওয়া ভালো। তাহলে নর্মালাইজেশন ক্রাইটেরিয়া কি বলছে? নর্মালাইজেশন ডিমান্ডস কি না ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi m star phi psi m phi d phi this has to be equal to 1। আচ্ছা এখানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস, তাহলে ফাইটা কতদূর যেতে পারে না 0 থেকে 2π পর্যন্ত, তার মানে ইন্টিগ্রাল 0 থেকে 2π, এইটা হয়ে যাচ্ছে a e টু দি পাওয়ার i m phi, তার কমপ্লেক্স কনজুগেট করলে a e টু দি পাওয়ার মাইনাস i m phi ইন্টু d phi this has to be equal to 1। তো এখানে যেটা দাঁড়াচ্ছে a স্কয়ার, এইটা এটা কেটে গিয়ে ইন্টু 2π,
সেটা হয়ে গেল 1। সেখান থেকে তুমি এটাকে পাচ্ছ প্লাস মাইনাস 1/√2π। আচ্ছা, তাহলে যখন সলিউশনটাকে তুমি লিখবে একবার প্লাসও লিখতে পারো, একবার মাইনাসও লিখতে পারো, কিন্তু প্লাস আর মাইনাস তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে যে কোনো একটা নিলেই চলবে। তাহলে মানে আমি এইটা যদি হয় তাহলে তোমার সলিউশনটা কি লিখতে পারো? সলিউশনটা হচ্ছে তাহলে জেনারেল নর্মালাইজ সলিউশন, যেটা সলিউশন সেটা তুমি লিখতে পারো সাই এম এর উপর ডিপেন্ড করলো এইটা, এর জায়গা প্লাস মাইনাস 1/√2π e⁻im phi উইথ m = 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, এরকম ভাবে তুমি সলিউশনটাকে লিখলে। কিন্তু যেটা কথা হচ্ছে প্লাস নাও বা মাইনাস নাও, তারা কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। মানে তুমি যদি এইটা ভাবো আর কি, যে মানে এখানে এই প্লাস সলিউশনটাকে নিলে মানে 1/√2π e⁻im phi, সেটা হচ্ছে প্লাস সলিউশনটা, সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টাইম। আবার 1/√2π e⁻im phi হলো, যেখানে কনস্ট্যান্টটা হচ্ছে তোমার -1, এইটা ধরো এইটা। তাহলে কি হচ্ছে, যে প্লাস দিয়ে যে সলিউশনটাকে নিচ্ছে মাইনাস দিয়ে যে সলিউশনটাকে নিচ্ছে, তারা হচ্ছে তোমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এরা হচ্ছে মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানে আমি যদি এইটাকে তোমার ধরো সাই প্লাস বলি এইটা, আর এইটাকে যদি তুমি ধরো সাই মাইনাস বলো, হ্যাঁ, সেটা হচ্ছে মানে এমটা বড় হচ্ছে না, এটাকে যদি তুমি ধরো একটা কনস্ট্যান্ট টাইম সাই অফ মাইনাস আর কি, তাহলে তারা হচ্ছে তোমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে বলে তুমি জাস্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনগুলি কিন্তু শুধুমাত্র ডিফারেন্সের রিপ্রেজেন্ট করে, তাহলে আবার তুমি লিখতে পারলে যে উইদাউট লস অফ জেনারেলিটি, মানে তুমি প্লাসটাকেও নিতে পারতো মাইনাসটাকেও নিতে পারতো। এবারে প্লাস থাকলে লোকে মাইনাস কেনই নেবে, উইদাউট লস অফ এনি জেনারেলিটি দ্য normalized acceptable solution is given by phi m phi equal to প্লাসটাকে নাও, নর্মালাইজেশন কনস্ট্যান্ট 1/√2π নাও, e⁻im phi নাও। ঠিক আছে, মানে উইথ m = 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। দেখো তাহলে সলিউশনটা বোঝা গেল কিনা? ঠিক আছে স্যার এই হাফ, হ্যাঁ কি স্যার এই মানে হাফ টার্মগুলো স্যার কেন নিলাম না স্যার একবার বলবেন? কোনগুলো? ও হাফগুলো, এই তো হাফগুলো নিলে কি হচ্ছে, ধরো এম এর ভ্যালু যদি প্লাস মাইনাস হাফ নিতে, সাইন 2πm টা 0 হচ্ছে, কিন্তু কস 2πm কত হচ্ছে, -1 হচ্ছে, তো তাহলে কি এই কন্ডিশনটা স্যাটিসফাইড হলো? তোমাকে দুটো একসাথে, এটা তো 1 হতে হবে না, মানে এম এর ভ্যালু যদি তুমি কস 2πm তো 1 হতে হবে, তাহলে এম এর ভ্যালু তুমি হাফ নিতে, তাহলে হাফটা কত, এম এর ভ্যালু হাফ নিলে কত, কস পাই এর ভ্যালু কত, -1 তো। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে হাফ নেওয়া যাবে না। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে, বুঝতে পেরেছি। তো দেখো কারো কোনো অসুবিধা নেই তো যা করেছি? আমি ওয়েভ ফাংশনটাকে পেয়ে গেছি, নর্মালাইজড ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন, সেটা পার্টিকেল রোটেটিং ইন রিং এর জন্য সেটা 1/√2π e⁻im phi, এটা। আচ্ছা, এবার একটু এনার্জি আইগেন ভ্যালুতে চলে আসি। এনার্জি আইগেন ভ্যালু যেটা গিভেন বাই, দেখো ইটা কি ছিল না, m² h cos²/2i, এইরকম ভাবে আমি এনার্জিটাকে লিখেছিলাম যখন সলিউশনটাকে করছিলাম। এই দেখো এখানে ইটা হচ্ছে m² h cos²/2i। আচ্ছা, এখানে এম এর কিছু স্পেসিফিক ভ্যালু যে অ্যালাউড, যেহেতু তাহলে এনার্জিটা অবশ্যই এম এর উপর ডিপেন্ড করছে এইটা।
তাহলে এনার্জিটা জাস্ট ইএম, যেটা এম স্কোয়ার এইচ কস স্কোয়ার বাই টোয়াইস আই হয়ে যাচ্ছে, যেখানে এমটার যে কোনো ভ্যালু তুমি নিতে পারবে না, এটা 0 +-1 +-2 এইগুলি জাস্ট আসছে। তার মানে পরিষ্কার হচ্ছে যে যেহেতু অ্যাজ অনলি সাম স্পেসিফিক ভ্যালুজ অফ এনার্জি are allowed energy levels are discrete or quantized। তাহলে পার্টিকুলার কেসে এনার্জি লেভেল কিন্তু ডিসক্রিট বা কোয়ান্টাইজড হয়ে যাচ্ছে, এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্টটা দেখো যে এম ইকুয়াল টু 0টা কিন্তু এখানে অ্যালাউড। আমি দেখেছি যে এম ইকুয়াল টু 0টা কিন্তু অ্যালাউড। তাহলে এম ইকুয়াল টু যদি 0 অ্যালাউড হয়, তাহলে মিনিমাম পসিবল এনার্জি সেটা হচ্ছে E0, সেটা কত 0 হয়ে যাচ্ছে। তার মানে এটা ইমপ্লাই করছে যে এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে কিন্তু 0 পয়েন্ট এনার্জি ইজ 0, সেটা 0 পয়েন্ট এনার্জি 0। কিন্তু তার জন্য কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ইজ নট ভায়োলেটেড। তার জন্য কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেটেড হচ্ছে না। কারণ আমরা কিভাবে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেটেড হচ্ছে না সেটা আমরা আগে অলরেডি আলোচনা করেছি আর কি, যে এক্ষেত্রে তোমার ডেল্টা এল ডেল্টা ফাই, মানে আনসার্টেনিটি প্রিন্সিপালটা যেটা বলবে যে ডেল্টা এল ডেল্টা ফাই দিস হ্যাজ টু বি ইকুয়াল টু এইচ কস বাই 2। এবারে যখন তোমার এনার্জিটা যখন 0 হয়ে যাচ্ছে, তার মানে এই পার্টিকুলার কেসে এল স্কোয়ার বাই টোয়াইস আই, এটা হচ্ছে তোমার 0, কারণ এটা রোটেশনাল কাইনেটিক এনার্জি পুরোটা। সেখান থেকে এল স্কোয়ারটা 0 হয়ে যাচ্ছে, সেখান থেকে তোমার এলটা 0 হয়ে যাচ্ছে, সেখান থেকে ডেল্টা এলটা যেটা বেসিক্যালি সিগমা এল, যেটা হচ্ছে রুট ওভার অফ এল স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এল অ্যাভারেজ স্কোয়ার, এইটা তোমার 0 হয়ে যাচ্ছে। তো তবুও হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বেঁচে যেতে পারে যদি তোমার ডেল্টা ফাইটা টেন্ডস টু ইনফিনিটি হয়। তার মানে এইটা হচ্ছে যে ডেল্টা এল ইকুয়াল টু 0 স্টিল, মানে এটা হচ্ছে ডেল্টা এলটা ইকুয়াল টু 0। এবারে স্টিল ডেল্টা এল ডেল্টা ফাই ক্যান বি গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2 when ডেল্টা ফাইটা তোমার টেন্ডস টু ইনফিনিটি। আর ডেল্টা ফাইটা কিন্তু ইনফিনিটি পর্যন্ত হতে পারে, কিন্তু তোমার বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে যে তুমি যখন ফাইয়ের আনসার্টেনিটি তুমি ক্যালকুলেট করছো, হয়তো দেখা গেল যে এইটুকু ভ্যালু হচ্ছে তোমার বেসিক্যালি ডেল্টা ফাই। তোমার পার্টিকেলটা থাকার কথা ছিল এখানে, পার্টিকেল এখানে চলে গেছে, সেই জন্য তুমি এইটাকে বলছো আনসার্টেনিটি ইন দ্য মেজারমেন্ট অফ ফাই, সেটাকে তুমি ডেল্টা ফাই বলছো। এবারে কথাটা হচ্ছে যে এইটা এইখান থেকে শুধু এইটুকু গেছে না একবার ঘুরে গিয়ে এখানে গেছে, সেটাকে তুমি বলতে পারছো না। তবে এটা দাঁড়াচ্ছে যে ডেল্টা ফাই এইটা অ্যাকচুয়ালি কিন্তু ডেল্টা ফাই শুধু না, তার সঙ্গে কিন্তু 2n পাই থাকতে পারে উইথ n ইকুয়াল টু 2 পাই n, 2 পাই ইন্টু এনটা থাকতে পারে তোমার সঙ্গে, 2 পাই ইন্টু এন এটাকে থাকতে পারে। এখানে এনটা হচ্ছে 1 2 3, মানে 0 থেকে শুরু 1 2 3 ইত্যাদি ইত্যাদি। মানে একবার ঘুরে গিয়ে এখানে যদি আয়, তাহলে আনসার্টেনিটিটা সেটা বেসিক্যালি ডেল্টা পাই নাই, 2 পাই প্লাস ডেল্টা পাই। দুবার ঘুরে গিয়ে এখানে গেলে এটা 4 পাই প্লাস ডেল্টা পাই। তাহলে এনটা তোমার আপ টু যা খুশি হতে পারে, যেহেতু সেই জন্য ডেল্টা ফাই, হ্যাঁ সেটা তোমার যা খুশি ভ্যালু তুমি নিতে পারো। সেখানে ডেল্টা এল 0 হওয়া সত্ত্বেও কিন্তু এই আনসার্টেনিটি প্রিন্সিপালটা তোমার বেঁচে যেতে পারে আর কি। সেটা আমরা আগে অলরেডি আলোচনা করেছি, যে মানে যখন আনসার্টেনিটি প্রিন্সিপাল আলোচনা করেছিলাম যে 0 পয়েন্ট এনার্জি 0, সেটা কিন্তু মানে এমনি পার্টিকেল ইন এ বক্স বা হারমোনিক অসিলেটর প্রবলেম তাদের ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জি যদি কোনো কারণে 0 হয়ে যায়, তাহলে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেটেড হয়ে যায়। কিন্তু পার্টিকেল রোটেটিং এর রিং বা রিজিড রোটার এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে, বা ইভেন ফ্রি পার্টিকেল প্রবলেম, তাদের ক্ষেত্রে হচ্ছে যে তোমার মিনিমাম পসিবল এনার্জি বা 0 পয়েন্ট এনার্জি 0 হতে পারে, তবুও হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বেঁচে যেতে পারে। কারণ এই পার্টিকুলার কেসে সকল পজিশনের আনসার্টেনিটি, এখানে যেমন অ্যাঙ্গুলার পজিশনের আনসার্টেনিটি, সেটা টেন্ডস টু ইনফিনিটি পর্যন্ত হতে পারছে। ঠিক আছে, তাহলে এইটা একটা জিনিস হলো। এবারে তুমি খেয়াল করে দেখো যে এনার্জিটা সেইটা কিন্তু এম স্কোয়ারের উপর ডিপেন্ড করছে, এম স্কোয়ার এইচ কস স্কোয়ার বাই টোয়াইস আই। কিন্তু ওয়েভ ফাংশনটা কিন্তু দেখো তোমার শুধুমাত্র এম এর উপর ডিপেন্ড করছে, এইরকম ভাবে 1/√2 পাই আই এম ফাই। আর এবারে খেয়াল করে দেখো যে যদি তুমি এই এমটাকে তুমি জাস্ট মাইনাস এম দিয়ে রিপ্লেস করো, তাহলে
এর যে ওয়েভ ফাংশনটা সাই এম হচ্ছে, যেটা তোমার 1/√2 পাই e⁻i_m⁵ এইটা। আর আর এইটার করসপন্ডিং যে ওয়েভ ফাংশনটা সাই আই মাইনাস এম, সেটা কত হয়ে যাচ্ছে 1/√2 পাই e⁻i_m⁵। মানে আমি জাস্ট কি করছি না, এমটাকে মাইনাস এম দিয়ে রিপ্লেস করলাম। মানে আমি বলছি চাইছি যে সাই ধরো +1 করলে তার যেটা ভ্যালু হবে 1/√2 পাই e⁻i⁵, আর সাই অফ যদি -1 করতাম সেটা হয়ে যেত কত 1/√2 পাই e⁻i⁵। এবং এরা দেখো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এম আর মাইনাস এম যদি তুমি নাও, মানে +1 -1 +2 মাইনাস, তারা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, কিন্তু এনার্জিটা কি হচ্ছে, একই হচ্ছে। তবে এটা দাঁড়াচ্ছে যে এক্সেপ্ট দ্য গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে কিছু করার নেই, এটা জিরো, করসপন্ডিং এনার্জিটাও জিরো। তাহলে এক্সেপ্ট দ্য গ্রাউন্ড স্টেট দেয়ার আর টু linearly independent functions having the same energy। এটা ইমপ্লাই করছে যে মানে except the ground state other states are twofold degenerate। এখানে কিন্তু একটা টুফোল্ড ডিজেনারেসি থাকছে। গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে ওটা তো অ্যাজ ইউজুয়াল, তুমি জানো যে যদি ওয়েভ ফাংশনটা প্লাস মাইনাস ইনফিনিটিতে ভ্যানিশ করে তাহলে তোমার এবং পোটেনশিয়াল এনার্জিটা নন সিঙ্গুলার হয়, তখন তোমার মানে এটা অত কিছু দরকার নেই, মানে গ্রাউন্ড স্টেটে কোনো ডিজেনারেসি থাকে না। তাহলে তোমার যদি একটা মানে হ্যাঁ নন সিঙ্গুলার পোটেনশিয়াল হতে হবে অবভিয়াসলি, তাহলে তুমি দেখতে পাবে গ্রাউন্ড স্টেটে কখনো ডিজেনারেসি থাকে না। তো গ্রাউন্ড স্টেট নন ডিজেনারেট অ্যাজ ইউজুয়াল যেমন আছে ঠিকই আছে, কিন্তু এক্সাইটেড স্টেটগুলো সবগুলো কিন্তু টুফোল্ড ডিজেনারেট। কেন, কিভাবে টুফোল্ড ডিজেনারেসিটা এলো? তুমি এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ যে তোমার এম এর ভ্যালুটা প্লাসের থেকে মাইনাস করলে যে দুটো ফাংশন পাচ্ছে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এনার্জিটা যেহেতু তোমার এম স্কোয়ারের উপর ডিপেন্ড করে, সেখানে m +1 হলেও যা এনার্জি, m-1 হলেও একই এনার্জি, কিন্তু ওয়েভ ফাংশনটা +1 হলে যা, -1 হলে কিন্তু অন্য, মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে তুমি প্রত্যেকটা এম এর জন্য একটা প্লাস ভ্যালু থাকে, একটা মাইনাস ভ্যালু যেহেতু থাকে, তাহলে তুমি একই এনার্জিতে সবসময় দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন পাবে। সেই জন্য স্টেটগুলো হচ্ছে তোমার টুফোল্ড ডিজেনারেট, এটা একটুখানি মাথায় রাখতে হবে। আর অ্যাজ ইউজুয়াল হচ্ছে গ্রাউন্ড স্টেট অলওয়েজ নন ডিজেনারেট হবে। গ্রাউন্ড স্টেট ইজ গ্রাউন্ড স্টেট হচ্ছে নন ডিজেনারেট হবে। আচ্ছা, এবারে তুমি যদি এনার্জি লেভেলস গুলোকে একটুখানি দেখো, ধরো এদিকে তুমি এনার্জিটাকে প্লট করছো, তাহলে প্রথমে যখন তোমার এম এর ভ্যালু 0, তখন যে এনার্জিটা সেটা বেসিক্যালি 0 হয়েছে। তারপরে এম এর ভ্যালুটা +1 নাও বা -1 নাও, এনার্জিটা h²/2i হলো, মানে m² h²/2i, এম এর ভ্যালু +-1 তুমি করে নিয়েছো। তারপরে ধরো যখন এম এর ভ্যালু +-2, তখন যে এনার্জিটা সেটা হয়ে যাচ্ছে তোমার 4h²/2i and so on। তাই এরকম ভাবে এনার্জি গুলো যাচ্ছে। এবং দেখো যে যদি তুমি পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা ক্যালকুলেট করো, এম থেকে ধরো তোমার m+1, এটা হচ্ছে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল, স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল, এইটা সেটা কত হবে না, m+1 তার স্কোয়ার মাইনাস m² ইন্টু h²/2i, এটা হয়ে যাচ্ছে কত 2m+1 ইন্টু h²/2i হচ্ছে এইটা। এবং পরিষ্কার এম বাড়লে স্পেসিংটা বাড়ছে, তার মানে এটা এখান থেকে একটা জিনিস যে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল ইনক্রিজেস উইথ ইনক্রিজিং কোয়ান্টাম নাম্বার। স্পেসিং বিটুইন টু
successive energy level increases with increasing quantum number. মানে তুমি রিজিড রোটার প্রবলেম বা পার্টিকেল ইন এ বক্স প্রবলেম প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাবে যে কোয়ান্টাম নাম্বার বাড়ার সাথে সাথে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা কিন্তু বেড়ে যায়। হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে দেখেছিলে কি যে এনার্জি গ্যাপগুলো কিন্তু একই থেকে যাচ্ছে, আবার হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে কিন্তু এনার্জি গ্যাপটা আবার কমতে থাকে। স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল এখানে ইনক্রিজ করছে উইথ ইনক্রিজিং কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ, এসএইচের ক্ষেত্রে ওটা সমান থাকবে, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ওটা তোমার কমতে থাকবে। তাহলে এইটা একটা জিনিস যেটাকে মাথায় রাখবে। আচ্ছা, এবারে দেখো তো এই যে পার্টিকুলার প্রবলেমটা মানে মডেলটা, সেই মডেলটাকে তুমি ইউজ করতে পারো, হ্যাঁ, অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করবে কোথায় না, তুমি ধরো এর যদি একটা মেজর অ্যাপ্লিকেশন দেখো, অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার দেখো এই যে ফ্রি ইলেকট্রন মলিকুলার অরবিটাল থিওরি, যেটা ফ্রি ইলেকট্রন মলিকুলার অরবিটাল থিওরি তুমি পার্টিকেল ইন এ বক্স প্রবলেমের ক্ষেত্রে ইউজ করেছিলে, যে এই যে লিনিয়ার কনজুগেটেড পলিন তাদের যে স্পেকট্রা বা তার এনার্জি লেভেলসটা তুমি পার্টিকেল ইন এ বক্স মডেল দিয়ে তুমি করতে পারো। তো এক্ষেত্রে হচ্ছে ধরো তুমি একটা সাইক্লিক কনজুগেটেড সিস্টেম, যেগুলো সাইক্লিক কনজুগেটেড সিস্টেম, সাইক্লিক কনজুগেটেড সিস্টেম মানে মানে আমি এরকম বলছি আর কি। আচ্ছা, তুমি ধরো এই ধরনের সিচুয়েশন থেকে তুমি স্টার্ট করতে পারো। ধরো এইটা তোমার ধরো প্লাস আছে, অথবা ধরো তুমি এই ধরনের সিস্টেম, অথবা ধরো এই ধরনের ধরো সিস্টেম, অথবা ধরো এই ধরনের সিস্টেম। আর এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, সেটার উপরে নির্ভর করে। আমি তো অ্যারোমেটিক কিছু বলতে পারছি না, এটা প্লাসও থাকতে পারে, অথবা তোমার একটা ভেকেন্ট পি অরবিটালও থাকতে পারে, অথবা তোমার সেখানে ইলেকট্রন থাকতে পারে। এই ধরনের এই যে সিস্টেমগুলো আর এক্সেপ্ট এই ধরনের যে সিস্টেমগুলো, এগুলো সাইক্লিক কনজুগেটেড সিস্টেম। তাহলে দেখো লিনিয়ার কনজুগেটেড সিস্টেমে পাই ইলেকট্রনগুলোকে তুমি ফ্রি পার্টিকেল ধরতে পারো, সেটা তোমার একদিক থেকে আরেক দিকে তোমার যেতে পারছে। ঠিক এখানেও ঠিক একই রকম ভাবে এই যে ইলেকট্রনগুলো, সে বেসিক্যালি তোমার এরকম একটা রেজোনেন্স হাইব্রিডের মানে রেজোনেটিং স্ট্রাকচার তুমি নিশ্চয়ই জানো, যে এইগুলো মানে তোমার এইগুলো কিন্তু তোমার পরিষ্কার দেখতে পাচ্ছ যে করতে পারে, মানে আমি কি বলবো, মানে ডিলোকালাইজ আর কি, তারা একদিকে ঘুরতে পারে। তাহলে যেমন করে একটা পার্টিকেল রোটেটিং এর রিং প্রবলেম তুমি কনসিডার করছো, তাহলে বেনজিনটাকে তুমি একটা রিং এর মতো করে ভাবো, তাহলে সেখানে ইলেকট্রনগুলো ফ্রিলি মুভ করছে। তার মানে এখানে ইলেকট্রনগুলো মানে পাই ইলেকট্রনগুলো, ডিলোকালাইজ পাই ইলেকট্রন, যেগুলো ডিলোকালাইজ পাই ইলেকট্রনস ক্যান বি assumed to be free particle. The delocalized pi electrons can be assumed to be free particle. ঠিক আছে, তুমি ধরে নিতে পারো তাহলে কিন্তু ফ্রি পার্টিকেল হয়। এবার এখানে তোমার 6টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রনকে সেই মতো করে তুমি সাজাবে। আচ্ছা, তোমার যেটা লাগবে তাহলে এনার্জির জন্য তোমার যেটা লাগে সেটা হচ্ছে তোমার ওই লাগে তোমার মানে কি বলে মোমেন্ট অফ ইনার্সিয়াটা লাগবে। তাহলে তুমি প্রথম কথা হচ্ছে যে ডিলোকালাইজ পাই ইলেকট্রনস ক্যান বি অ্যাজিউমড টু বি ফ্রি পার্টিকেল। আর যেখানে মাস অফ দ্য পার্টিকেল এটা ধরো m, সেটা ইলেকট্রন যেহেতু 9.11 × 10⁻³ কেজি এটা। আর মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে গেলে তোমার লাগবে রেডিয়াসটা কি করে তুমি বের করতে পারো, তো রেডিয়াসটাকে তুমি এইরকম করে ভাবো যে পার্টিকেলটা একটা রিং এ রোটেট করছে, সেই রিং এর রেডিয়াস যদি 2πr হয়, সার্কুলার রিং, এটা 6 ইন্টু মানে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যটা সাইড আছে আর কি, আমি এনটা যদি সাইড থাকে, মানে এইটা হচ্ছে তোমার মানে এইটা এক কাজ করা যাক, এটাকে এইরকম ভাবে না করে এই 2πrটা মানে আসলে বেনজিনের ক্ষেত্রে যেমন 6টা বন্ডই সমান, তা তুমি এটাকে সার্কেল ধরে নিয়ে 2πrটা এই 6টা বন্ডের যোগফলের সঙ্গে তুমি সমান করে দাও। ঠিক আছে, মানে এই যোগফলের মানে সার্কামফারেন্সের সঙ্গে সমান করে দাও। কিন্তু আবার এই বিউটাডাইন প্রবলেমের ক্ষেত্রে দেখবে যে এই দুটো বন্ড হচ্ছে ছোট, এই দুটো বন্ড হচ্ছে বড়, তখন জিনিসটা গুলিয়ে যাবে। কারণ এইটা হচ্ছে তুমি জাস্ট একটা সার্কামফারেন্সের সঙ্গে সমান করো। এইটা মানে আমি যেটা বলতে চাচ্ছি, ফর বেনজিন ধরো বেনজিনের ক্ষেত্রে তোমাকে কি করবে, 2πr হচ্ছে 6 ইন্টু
1.39 অ্যাংস্ট্রম। সেইখান থেকে তুমি জাস্ট বেসিক্যালি আরটা কত বের করে ফেলতে পারছো। তো আর বের করে ফেলতে পারলে মোমেন্ট অফ ইনার্সিয়া যেটা আমার লাগবে, মোমেন্ট অফ ইনার্সিয়া আইটা যেটা বেসিক্যালি এম আর স্কোয়ার, সেটা কত হবে তুমি বের করে ফেলতে পারছো। তার মানে যখন ধরো বেঞ্জিনটাকে এক্সাম্পল হিসেবে আমি প্রথমে ভাবি, বেঞ্জিনের জন্য যদি তুমি পার্টিকেল রোটেটিং এর রিং এই মডেলটাকে কাজে লাগাবে মনে করো, তাহলে এক্ষেত্রে 6টা ডিলোকালাইজ পাই ইলেকট্রন আছে। আচ্ছা, পাই ইলেকট্রনগুলো তারাই বেসিক্যালি ফ্রি পার্টিকেল। আমার এনার্জি ক্যালকুলেট করতে গেলে মোমেন্ট অফ ইনার্সিয়াটা লাগবে, তার জন্য রেডিয়াসটা লাগবে। এই ফিক্স রেডিয়াসটা আমি কেমন করে মডেল করছি, ফিক্স রেডিয়াসটাকে বলছি যে সারকামফারেন্সটা হচ্ছে তোমার এই 6টা যে সাইড তার যোগফলের সঙ্গে সমান, 2 পাই আর ইকুয়াল টু 6.1 মানে 1.39 অ্যাংস্ট্রম ইন্টু 6। সেখানে তুমি আর বের করে ফেলতে পারছো, আর বের করে সেখান থেকে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করে ফেলতে পারছো। আচ্ছা, এবারে যেটা আউবা প্রিন্সিপাল ওবে করে, এই যে এনার্জি লেভেলগুলো, এই একটা এনার্জি লেভেল, এই তোমার এনার্জি লেভেল, এই হচ্ছে তোমার এনার্জি লেভেল, এইরকম ভাবে যাচ্ছে। তো বেঞ্জিনের ক্ষেত্রে ডিলোকালাইজ ইলেকট্রন কত ফর বেঞ্জিন, নাম্বার অফ ডিলোকালাইজড পাই ইলেকট্রন ইকুয়াল টু 6। তাহলে এবার আউবা প্রিন্সিপাল অনুযায়ী যদি তুমি ইলেকট্রন সাজাও, তাহলে গ্রাউন্ড স্টেটে কি হবে, সাই জিরোতে বেসিক্যালি দুটো ইলেকট্রন থাকছে। এখানে তোমার সাই +1 বা সাই -1 কটা কটা ইলেকট্রন থাকবে না, এখানে দুটো, এখানে দুটো। তাহলে বেঞ্জিনের ক্ষেত্রে মানে এমনি আউবা প্রিন্সিপাল কি, মানে আউবা প্রিন্সিপাল না, হুন্সুল কি বলে, হুন্সুল যেটা বলে যে যখন তোমার থাকছে মানে ডিজেনারেট অরবিটাল থাকছে, তখন প্রথমে ইলেকট্রন একটা একটা করে দিতে হবে। স্পিয়ারিং উইল হ্যাপেন অনলি আফটার হাফ ফিল সিচুয়েশন। এখানে 6টা ইলেকট্রন যেহেতু, তাহলে এই ইলেকট্রনিক কনফিগারেশনটা এইরকম ভাবে যাবে। তার মানে এক্ষেত্রে গ্রাউন্ড স্টেট যেটা, গ্রাউন্ড স্টেট সেখানে হচ্ছে সাই জিরোতে তোমার দুটো ইলেকট্রন আছে, সাই +1 দুটো ইলেকট্রন আছে, সাই -1 দুটো ইলেকট্রন আছে। তাহলে এখান থেকে গ্রাউন্ড স্টেট এনার্জি কত হবে, গ্রাউন্ড স্টেট এনার্জি সেটা হচ্ছে প্রথমে দুটো ইলেকট্রন তার এনার্জি 0 করে, তারপরে 4টে ইলেকট্রন আছে, প্রত্যেকের এনার্জি হচ্ছে তোমার m²h² বাই এইটা। তাহলে এইটা হবে তোমার ওভারঅল এনার্জিটা। তার মানে বেসিক্যালি h² মানে 2h² বাই আই। তাহলে তুমি আইটা এখান থেকে বের করে নিয়েছো, তার সঙ্গে 2h² গুণ করে তোমার গ্রাউন্ড স্টেট এনার্জিটা তুমি পেয়ে যাচ্ছ পুরোপুরি এইটা। অথবা তোমার যদি ধরো এইটা এই হোমো থেকে লুমো যে এনার্জি গ্যাপটা, হায়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল থেকে যদি লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটালে তুমি যাও, এই পার্টিকুলার কেসে কি হবে সেটা না, তোমার বেসিক্যালি এইখান থেকে এখানে যেতে হচ্ছে। তার মানে m ইকুয়াল টু এইটার যদি তোমার m ইকুয়াল টু +-1 হয়, সেখান থেকে তোমাকে যেতে হচ্ছে m ইকুয়াল টু +-2 তে। তাহলে এই এনার্জিটা ছিল হচ্ছে তোমার 0, এই এনার্জিটা ছিল হচ্ছে +-1 যখন, সেটা ছিল h² বাই টোয়াইস i। এই এনার্জিটা e +-2 যখন, সেটা ছিল কত, 4h² বাই টোয়াইস i। তাহলে হোমোলুমো এনার্জি গ্যাপ যখন তুমি ক্যালকুলেট করছো, তার মানে কি এক্ষেত্রে এইটা হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, এইটা লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, তাদের মধ্যে যে গ্যাপটা এই পার্টিকুলার কেসে সেটা কত, 3h² বাই টোয়াইস i। এইটা মানে বেঞ্জিনের ক্ষেত্রে গ্যাপটা কত, 3h² বাই টোয়াইস i। এবারে যদি তোমার ল্যামডা ম্যাক্সটা হচ্ছে তোমার ওয়েভলেন্থ ফর লোয়েস্ট এনার্জি ট্রানজিশন হয়, ওয়েভলেন্থ ফর লোয়েস্ট এনার্জি ট্রানজিশন হয়, তাহলে তুমি দেখতে পাচ্ছ hc বাই ল্যামডা ম্যাক্স, সেইটা হচ্ছে হোমোলুমো এনার্জি গ্যাপ। ধরো 3h² বাই, আমি এখানে করে দিচ্ছি 8π² করে দিলাম, মানে h² হচ্ছে h² বাই 4π², এইটা তাহলে হয়ে যাচ্ছে 3h² বাই 8π²i, তার সঙ্গে তুমি সমান করে ফেললে, সেখান থেকে ল্যামডা ম্যাক্সের ভ্যালু তুমি এখান থেকে বের করে ফেলতে পারছো। সেটা হয়ে যাচ্ছে কত না, একটা h কেটে যাচ্ছে, তাহলে 8π²ic বাই 3h, তাই তো, এটাই হচ্ছে, তাই না? মানে তোমার একটা h বাদ চলে গেল, তার মানে ল্যামডাটা করলে 8π²ic বাই 3h। তাহলে এইটা হচ্ছে ল্যামডা ম্যাক্সের ভ্যালু হয়ে গেল। তার মানে দেখো যে যেমন পার্টিকেল ইন এ বক্স প্রবলেমটাকে তুমি জাস্ট লিনিয়ার কনজুগেটেড পলিং তার ক্ষেত্রে অ্যাপ্লাই করে তুমি সেখান থেকে অনেক কিছু পেতে পারো আর কি। এখানেও আমি সেই এক্স্যাক্টলি সেই কাজটাকে করতে পারছি, কিন্তু এক্ষেত্রে সাইক্লিক কনজুগেটেড পলিং এর ক্ষেত্রে, কেমন ধরো এসে বেঞ্জিন মলিকুলের ক্ষেত্রে।
বিউটাডাইন প্রবলেমের ক্ষেত্রে তুমি একই রকম ভাবে করতে পারবে। এখানে 4টে ডিলোকালাইজ পাই ইলেকট্রন, এখানে 2টো, এখানে একটা, এখানে একটা, এবং সেই মতো করে তার গ্রাউন্ড স্টেটের ইলেকট্রনিক কনফিগারেশন, গ্রাউন্ড স্টেট এনার্জিটা ওভারঅল কত হবে, তারপরে তোমার হোমোলুমো এনার্জি গ্যাপ কত হবে, সেখান থেকে ল্যামডা ম্যাক্সের ভ্যালু কত হবে, সেইগুলোকে হয়তো তুমি এখান থেকে পুরো করতে পারো। তাহলে দেখো এই পার্টিকেল রোটেটিং ইন এ রিং, এই প্রবলেমটা তোমার ওই সাইক্লিক কনজুগেটেড পলিনের ক্ষেত্রে ইউজড হতে পারে, এবং ইউজড হয়ে তুমি সেখান থেকে কিন্তু অনেক কিছু ইনফরমেশন পেতে পারো। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? কোনো অসুবিধা আছে? মানে কিভাবে কি করলাম ঠিক আছে তো? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা আছে কারো? আচ্ছা, তোমাকে একটা বড় কাজ দিচ্ছি হোমওয়ার্ক হিসেবে, তুমি একটুখানি করো। একটা সুন্দর প্রজেক্ট আর কি। ধরো এই যে তোমার কেউ কেউ অ্যারোমেটিক বলো, কেউ কেউ নন অ্যারোমেটিক বলো, কেউ কেউ অ্যান্টি অ্যারোমেটিক বলো, সব বলো তো? অর্গানিক কেমিস্ট্রিতে সব পড়েছো। অ্যারোমেটিক কম্পাউন্ড মানে অ্যারোমেটিক বেঞ্জিন অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক হচ্ছে অক্টাটেট্রাইন হচ্ছে 1357, অক্টাটেট্রাইন হচ্ছে নন অ্যারোমেটিক, বিউটাডাইন হচ্ছে তোমার মানে 13 বিউটাডাইন, সাইক্লোবিউটাডাইন আর কি, সেটা তোমার অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক সব বিভিন্ন রকমের কথাবার্তা তুমি বলো। আচ্ছা, এবারে অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, তার জন্য হুকেলের যে সকাল 4n রুল বা 4n+2 রুল এগুলো তো আছেই। আচ্ছা, তুমি এনার্জির টার্মসে যদি বলো, তাহলে অ্যারোমেটিক মানে বেনজিন অ্যারোমেটিক কেন? বেনজিন অ্যারোমেটিক তার কারণটা হচ্ছে যে বেনজিন যদি তুমি কনসিডার করো, ধরো অ্যাজ ফর এক্সাম্পল বেনজিন, বেনজিনে তোমার অ্যাকচুয়ালি কম্পাউন্ডটা সাইক্লিক এরকম দেখতে এইটা, আর তার যে করসপন্ডিং ওপেন চেন অ্যানালগ যেটা অ্যানালগ, সেটা কি CH to CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2, মানে 135 হেক্সাটেট্রাইন। এইটা হ্যাঁ 1 3 বললাম 135 হেক্সাটেট্রাইন। টেট্রাইন, তাহলে অ্যাকচুয়ালি কম্পাউন্ডটা হচ্ছে বেনজিন, তার ওপেন চেন অ্যানালগ হচ্ছে 135 হেক্সাটেট্রাইন। এবারে বেনজিন কেন অ্যারোমেটিক? কারণ হচ্ছে যে বেনজিন ইজ মোর স্টেবল দেন 135 হেক্সাটেট্রাইন। এইটা বলে তুমি এখান থেকে কনক্লুড করো যে বেনজিন ইজ অ্যারোমেটিক। মানে অ্যারোমেটিক বোঝার তো অনেক রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে এই যে কোন একটা পার্টিকুলার কম্পাউন্ড তার করসপন্ডিং ওপেন চেন অ্যানালগের তুলনায় কতটা বেশি স্টেবল, সেখান থেকে তুমি অ্যারোমেটিক এটা বুঝতে পারো। আবার উল্টো দিকে যদি ধরো সাইক্লোবিউটাডাইন ভার্সেস তুমি কম্পেয়ার করো CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2, এক্ষেত্রে এই যে কম্পাউন্ডটা মানে 1,3 সাইক্লোবিউটাডাইন আর জাস্ট 1,3 বিউটাডাইন, মানে 1,3 বিউটাডাইন, আর এক্ষেত্রে হচ্ছে 1,3 সাইক্লোবিউটাডাইন এক্ষেত্রে। তাহলে এইটা হচ্ছে একটা নন অ্যারোমেটিক কম্পাউন্ড। তার কারণটা হচ্ছে যে 1,3 সাইক্লোবিউটাডাইন ইজ অ্যাকচুয়ালি লেস স্টেবল দেন 1,3 বিউটাডাইন। তাহলে মানে মানে এইটা হচ্ছে লেস স্টেবল দেন ইটস ওপেন চেন অ্যানালগ এইটা, সেই জন্য এটা হচ্ছে তোমার অ্যান্টি অ্যারোমেটিক হচ্ছে। এটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক হচ্ছে। আবার সাইক্লো অক্টাটেট্রাইন যদি তুমি কনসিডার করো, এইটা তুমি ভার্সেস যদি CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2, এইটা। তো তুমি দেখছো যে এটা হচ্ছে 1 3 5 7
অক্টা টেট্রাইন, এটা হচ্ছে সাইক্লো অক্টা টেট্রাইন, সাইক্লো মানে 1 3 5 7 সাইক্লো অক্টা টেট্রাইন, এইটা কিন্তু তোমার কম্পারেবল স্টেবিলিটি, অর্থাৎ ওপেন চেন অ্যানালগের তুলনায় কম্পারেবল স্টেবিলিটি উইথ ইটস ওপেন চেন অ্যানালগ। তুমি যেটা বলে এটা হচ্ছে আউট অফ প্লেন হয়ে যায় বলে কনজুগেশনটা থাকছে না, এটা কম্পারেবল স্টেবিলিটি উইথ ইটস ওপেন চেন অ্যানালগ, সেই জন্য এটা হয়ে গিয়েছিল তোমার নন অ্যারোমেটিক। তাহলে দেখো যে অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক একটা বোঝার রাস্তা হচ্ছে তোমার যে করসপন্ডিং সাইক্লিক কনজুগেটেড পলিইনটা তার ওপেন চেন অ্যানালগ তার রেসপেক্টে বেশি স্টেবল না কম স্টেবল না কম্পারেটিভ স্টেবিলিটি আছে এইটা। আর এবারে দেখো তুমি এই ওপেন চেন অ্যানালগ যেটা, এটা বেসিক্যালি লিনিয়ার কনজুগেটেড পলিন, সেটাকে তুমি পার্টিকুলার বক্স দিয়ে বোঝো, আর সাইক্লিক কনজুগেটেড পলিনটাকে তুমি পার্টিকুলার রিং দিয়ে বোঝো। তাহলে তোমার মডেল যেটা তুমি করছো, মডেল যেটা করছো সেটা হচ্ছে এরকম, তোমার মডেলটা হচ্ছে যে সাইক্লিক কনজুগেটেড পলিন সেটাকে মডেল করো তোমার পার্টিকুলার রিং দিয়ে, রোটেটিং অন এ সার্কুলার রিং, এটা দিয়ে মডেল করো। আর লিনিয়ার কনজুগেটেড পলিন যেটা, পলিন সেটাকে মডেল করো পার্টিকুলার বক্স দিয়ে। ঠিক আছে, আমি আলাদা আলাদা করে মডেল করেছি অলরেডি, মানে এই তো আজকে পার্টিকেল রোটেটিং এর রিং বেঞ্জিনের ক্ষেত্রে কেমন করে ব্যবহার করবে আমি বললাম, আর পার্টিকুলার বক্সটা তুমি তো মানে 1,3-বিউটাডাইন 1,3,5-হেক্সাটেট্রাইন 1,3,5-হেক্সাট্রাইন তাদের ক্ষেত্রে অলরেডি তুমি ব্যবহার করেছিলে। তাহলে লিনিয়ার কনজুগেটেড পলিনটিকে পার্টিকুলার বক্স দিয়ে মডেল করো, আর সাইক্লিক কনজুগেটেড পলিনকে তুমি জাস্ট পার্টিকেল রোটেটিং অনেক সার্কুলার রিং সেটিতে মডেল করো। তাহলে মডেল করে সেইখান থেকে তুমি জাস্ট এক্সপ্লেন করো, explain aromaticity, anti-aromaticity and non-aromatic। তাহলে অ্যারোমেটিসিটি, অ্যান্টি অ্যারোমেটিসিটি এবং নন অ্যারোমেটিসিটি সেইটাকে জাস্ট এক্সপ্লেন কর। মানে এটা একটা সুন্দর মডেল, জাস্ট তোমার কোন একটা কম্পাউন্ড অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক নন অ্যারোমেটিক তুমি অবশ্যই ওটাকে হুকেল থিওরি দিয়ে আরো বেটার ওয়েতে বুঝতে পারবে, কিন্তু হুকেল থিওরি হওয়ার আগে জাস্ট ফ্রি ইলেকট্রন মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে তুমি যদি এটাকে বুঝতে চাও আর কি, ফেমো থিওরি, তাতে তোমার সাইক্লিক কনজুগেটেড পলিনটাকে তুমি পার্টিকেল রোটেটিং এর রিং এই মডেল দিয়ে দেখো, আর লিনিয়ার কনজুগেটেড পলিনটাকে তুমি জাস্ট এ দিয়ে দেখো, মানে কি বলে পার্টিকুলার বক্স প্রবলেম দিয়ে দেখো, দেখে জাস্ট এই যে লজিকটা বললাম যে কখন অ্যারোমেটিক হবে, কখন অ্যান্টি অ্যারোমেটিক হবে, কখন নন অ্যারোমেটিক হবে। অ্যারোমেটিক হবে যদি করসপন্ডিং সাইক্লিক কনজুগেটেড পলিনটা তার করসপন্ডিং ওপেন চেন অ্যানালগের তুলনায় তোমার বেশি স্টেবল হয়, তাহলে সেটা অ্যারোমেটিক। কম্পারেবল স্টেবিলিটি হলে নন অ্যারোমেটিক, আর লেস স্টেবল হয়ে গেলে অ্যান্টি অ্যারোমেটিক। এই তিনটে পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে ওটাকে কাজে লাগিয়ে তুমি দেখো যে তোমার যে এক্সপেকটেশন সেইটা তুমি পাচ্ছ কিনা। ঠিক আছে, এই হচ্ছে গল্প। তো দেখো তাহলে যা বললাম তাতে তোমার জিনিসটা পরিষ্কার হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে এই পার্টিকুলার প্রবলেমটা তোমায় দিচ্ছি, এই প্রবলেমটা তুমি জাস্ট করবে। তো আমাদের মনে হচ্ছে এবার এটাকে শেষ করা যাবে। দেখো যা বলেছি প্রবলেমটা পরিষ্কার, তো ভীষণ সুন্দর প্রবলেম। স্যার সাইক্লো অক্টাটেট্রাইনতে স্যার কনজুগেশন থাকে না, তাহলে কি আমরা পুরোটাকে রিং করে ধরতে পারবো? হ্যাঁ, মানে আমার তো এই মডেলে এইভাবেই ধরবো, মানে আমার মডেলটা হচ্ছে, আমিও সব জানি না, আমি জানি যে আমি ধরে নিচ্ছি ওটা সব প্ল্যানার,
সেইটাকে আমি যে মডেল মানে হচ্ছে এইটা, এবারে মডেলের ডিফেক্ট থাকবে। তোমার যেমন সাইক্লিক মানে এমনি লিনিয়ার কনজুগেটেড পলিন, তার ক্ষেত্রে যখন পার্টিক্লিনের বক্স মডেল ইউজ করেছিলে, তুমি তো দেখেছিলে বিউটাডাইনের ক্ষেত্রে মিলে গেল, হেক্সাডাইনের ক্ষেত্রে আর মিলল না। তাহলে তার কি কি লিমিটেশন ফেমো থিওরি সেটা বলা হয়েছিল। তো এখানেও ঠিক একই রকম ভাবে আমি এইরকম ভাবে প্রথমে মডেল করব, দেখবে তোমার ব্যাপারটাকে মিলে গেল কিনা। মিলে গেলে তো ভালো, যদি না মিলে যায় অন্তত পক্ষে কোয়ালিটেটিভলি মিলে যাওয়াটা দরকার। যদি না মিলে যায় তাহলে তুমি বলবে যে না, তোমাকে যেভাবে মডেলটাকে করা আছে সেখানে প্রচুর ডিফেক্ট আছে। ডিফেক্টের মধ্যে একটা সার্টেন ডিফেক্ট হচ্ছে এই যে 1357 মানে সাইক্লো অক্টাটেট্রাইন, সেইটার ক্ষেত্রে আমার এই মডেলটা কাজ করলো না। তার কারণটা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি যে ওটা একটা পার্টিকেলটা একটা রিং এ রোটেট করছে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি রিং নয়, কারণ এখানে ফ্লিপিং হয়ে যাওয়ার জন্য অ্যানুলার হাইড্রোজেনগুলোর মধ্যে রিপালশনের জন্য ওটা আউট অফ প্লেন হয়ে যাচ্ছে আর কি। সেটা তোমার একটা অবশ্যই এটার ইমপ্রুভমেন্টের একটা স্কোপ থাকবে, বা তোমার লিমিটেশনটাকে পয়েন্ট আউট করে সেই লিমিটেশনটাকে কি করে ইমপ্রুভ করা যায় সেটা তুমি সাজেস্ট করবে। মানে হ্যাঁ ইভেন স্যার। ধরো হুকেল থিওরি যখন তুমি ব্যবহার করবে সেখানেও তো সেটাকে প্ল্যানার ধরে নিতে হয় মলিকুলটাকে, তাহলে এখন আমি প্ল্যানার ধরে নিয়েই সবটাকে করছি। এবার বাস্তবে কি সেটা তুমি অবশ্যই তার লিমিটেশনের মধ্যে বলবে। মানে আমি ধরো তুমি যেহেতু বলছো, আমি বরং তাহলে একটুখানি বলেই দিই যে তোমার যেহেতু এইটা মানে এটাকে বরং এইটা, আর তার সঙ্গে বলে দিই কমেন্ট অন দ্য রেজাল্ট। কমেন্ট অন দ্য রেজাল্ট মানে এইটা যখন বলছি তার মানে তোমার এখানে ওই সকল লিমিটেশন যেটা, সেই লিমিটেশনটা তোমাকে কিন্তু এখানে বলে দিতে হচ্ছে। দেখো কারো কোনো অসুবিধা আছে? যা বলেছি তাতে ব্যাপারটা সব পরিষ্কার হয়েছে তো, ছবির মতো তো ব্যাপারটা নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।